বাশার আল আসাদ, as far as we know, is from very fragmented Shia একটা ব্যাকগ্রাউন্ড থেকে, নুসাইরি বলে তাদেরকে। How did they come into power? তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আল্লাহ সমতুল্য মনে করে, আখিরাতে তারা বিশ্বাস করে না, তারা মনে করে তারা রিইনকার্নেশনে বিশ্বাস করে, নামাজ রোজা তারা বিশ্বাস করে না, তারা মনে করে মানুষ প্রথম থেকে ফ্রেঞ্চ অকুপেশনকে তারা রিজেক্ট করতেছিল। তখন হাফিজ আল আসাদ তার আর্মিকে অর্ডার করে যে মানে বিক্ষোভকে ধ্বংস করে দেওয়ার জন্য। Some say up to 20,000 people were killed. A classic example, George Galloway, ব্রিটিশ এমপি, very pro-Palestinian, এবং মুসলমানরা তাদেরকে অনেক বাহবা দিয়েছে তার কারণে। বাট বাশার আল আসাদ পড়ার পরে সে বলছে যে আরব ইজ এ লস্ট কজ। ইনফ্যাক্ট ব্রিটিশ গভর্নমেন্ট নাম্বার অফ পলিসিস তারা ইন্ট্রোডিউস করে ব্রিটিশ মুসলমানদেরকে সিরিয়ান রেভলিউশন থেকে বিরত রাখার জন্য। তো সিরিয়ান রেভলিউশনের যে স্ট্রাগল, এটা ডাইরেক্টলি মুসলমানদের স্ট্রাগলের সাথে জড়িত, এবং মুসলমানদের স্ট্রাগল, সিরিয়ান স্ট্রাগল। সো ইফ এভরিওয়ান ক্যান টেল আস আমাদের কি হওয়া উচিত, আমরা কেন বলবো না যে আমাদের কি হওয়া উচিত? কেন আমাদের মুসলমান ভাইরা বা ওনারা বলবে যে না ভাই এখন এটা বলার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আপসীন এমন একটি মঞ্চ যেখানে আমরা দেশ ও দেশের বাহিরের বিভিন্ন সমসাময়িক সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ করে থাকি, এবং সেই ব্যাপারগুলোতে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক এবং সত্যনিষ্ঠ পথ তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে আজকে আছে জনাব মোহাম্মদ আব্দুল বাকি মোহন। স্বাগত জানাই আমাদের আজকের পর্বে আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খান ফর ইনভাইটিং মি। বারাকাল্লাহু ফিক। আমরা লাস্ট কতগুলি পর্বে বিশেষত বাংলাদেশের অনেক ব্যাপার নিয়ে আলাপ করতেছিলাম। তো রিসেন্টলি অ্যাজ ইউ নো দ্যাট সিরিয়াতে বাশার আল আসাদ গত 8ই ডিসেম্বর তার সিরিয়া থেকে পালিয়ে যায় এবং রাশিয়াতে সে অ্যাসাইলাম সিক করে। এবং আমরা জানি যে রেবেল গ্রুপগুলি আছে সিরিয়ার মধ্যে, তারা একের পর এক শহর দখল করতে থাকে। প্রথমে আলেপো, তারপর হোমস, তারপর দামাস্ক, ফাইনালি তারা দখল করে। এবং তারা ওইখানে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে, ইন্টারিম গভর্নমেন্ট একটা সেট আপ করে। বা এই আলোচনায় যাওয়ার আগে আমি যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে হোয়াট ইজ দ্য মানে সিরিয়ার যে রেভলিউশনের হিস্ট্রি, উই নো দিস হ্যাজ বিন গন ফর লাস্ট 10-12 years, even more than that. If you can give us like maybe a quick background of that, like কিভাবে রেভলিউশন শুরু হয়েছিল বা কেন শুরু হয়েছিল বা কি কারণে মানুষ রেভলিউশনে why did they start the whole revolution? ওকে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সো আরব বসন্ত বা আরব স্প্রিং যেটাকে আমরা বলি, এটা শুরু হয় 2010 সালের ডিসেম্বর মাসের দিকে টিউনিশিয়াতে। এই আরব স্প্রিং যেটা ছিল, এটা ছিল একটা সিরিজ অফ রেভলিউশন, গণ আন্দোলন, যেটা শুরু হয় টিউনিশিয়াতে, বাট পার্শ্ববর্তী দেশ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং একের পরে এক ওই দেশগুলার স্বৈরাচারী শাসকদের পতন শুরু হয়। তো যেভাবে এটা শুরু হয় যে টিউনিশিয়ার একটি অঞ্চলে একজন তরুণ ফল বিক্রেতা, উনি ফল বিক্রি করতে গেছেন। ওনার কাছে একটা পারমিট, বিজনেস পারমিট না থাকার কারণে তখনকার যে টিউনিশিয়ার শাসক যিনি ছিলেন জাইনাল আবেদিন বিন আলী, ওনার পুলিশ বাহিনী ওই অসহায় দরিদ্র ফল বিক্রেতার ফল এবং তার কাঠ জব্দ করে নেয় এবং তাকে কিছু আর্থিক ফাইন করে। সো তার নাম ছিল মোহাম্মদ বুয়াজিজি, ইফ আই রিমেম্বার কারেক্টলি। সো ওই ফল বিক্রেতা অসহায়ত্বের মধ্যে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে সে এই জুলুমের প্রতিবাদ জানাতে গিয়ে নিজের গায়ে জনসম্মুখে আগুন ধরিয়ে দেয় এবং নিজের আত্মহত্যা করে বেসিকলি। সো যদিও এটা একজন মানুষের ব্যক্তিগত sort of রিফ্লেকশন অফ ফ্রাস্ট্রেশন, এটা কিন্তু রেজোনেট করে পুরো টিউনিশিয়ার সব মানুষের মধ্যে। এইটার যে ঘটনা, এটার কারণে জনমানবের মধ্যে একটা বিক্ষোভের সৃষ্টি হয়, একটা রাগের সৃষ্টি হয়, এবং পুরো টিউনিশিয়ার মধ্যে এইটার বিক্ষোভ সৃষ্টি হয়। তখন সময়টা ছিল কিন্তু 2007-এর পরে পুরো ওয়ার্ল্ড একটা অর্থনৈতিক রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল,
এবং ওই অঞ্চলের মধ্যে সেই প্রভাব ছিল। ইনফ্যাক্ট ওই তিউনিসিয়া, ইজিপ্ট, লিবিয়া, অন্যান্য দেশগুলোর মধ্যে শুধু যে জুলুম ছিল তা না, বা অর্থনৈতিক বৈষম্য ছিল তা না, ওইখানের মধ্যে ছিল যারা শাসকেরা, তারা যুগের পর যুগ ধরে ওই মানুষদেরকে নিপীড়ন করে আসতেছিল। নাও এটার প্রভাব আমরা দেখতে পারি যে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। ফর এক্সাম্পল ইজিপ্টের মধ্যে, ইয়েমেনের মধ্যে, লিবিয়ার মধ্যে, অবভিয়াসলি সিরিয়ার মধ্যে ওটা শুরু হয়। ইট ওয়াজ লাইক আ ডোমিনো এফেক্ট বেসিক্যালি। জাস্ট ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যে ওই যে মোহাম্মদ বুয়াজিদি যিনি ফল বিক্রেতা ছিলেন না, যার পারমিট ছিল না, এই পারমিট অবভিয়াসলি গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছিল যে এটা মানুষের মৌলিক অধিকার, যে কেউ হালাল উপায়ে উপার্জন করবে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। বাট অবভিয়াসলি এই ব্যুরোক্রেসির কারণে উনি করতে পারেন না এটা। আমরা যদি 2010-এর অক্টোবর মাসে যাই, ওই সময়ে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট প্রকাশ করে জাইনুল আবিদিন বিন আলী এর কে প্রেজ করে যে সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি অ্যাপ্লাই করে ইকোনমিক রিফর্ম নিয়ে আসতেছে তিউনিসিয়ার মধ্যে, এবং তিউনিসিয়া একটি উন্নয়নশীল, অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এবং they were praising him because he was applying যে আইএমএফ যে নির্ধারিত পলিসি দিয়েছিল সেগুলো অ্যাপ্লাই করতেছিল। আর এই একটা পলিসি ছিল যে যে কেউ বিজনেসে আসতে হলে you need to take some money from them and issue permits, যেটা ওই ফল বিক্রেতা উনি মানে এফোর্ড করতে পারেননি। নাও ইটস ইন্টারেস্টিং যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের চোখে কিছু পলিসি আমাদের গভর্নমেন্টকে যা তারা নির্ধারিত করে দেয়, এগুলো অ্যাপ্লাই করলে তাদের চোখে that country is developing, অর্থনৈতিক সমৃদ্ধি আসতেছে। একমাত্র তাদের মডেল যদি কেউ ফলো করে, হ্যাঁ, বা তাদের না, তাদের আমি বলতেছি তাদের চোখে এটা অর্থনৈতিক সমৃদ্ধি। বাট একই পলিসি মোহাম্মদ বুয়াজিদির মতো মানুষের লাইফকে দুর্বিষহ করে তুলছিল। ইনফ্যাক্ট ওই পুরো জনসাধারণ এইটা ওয়াজ এন অপারেশন, অর্থনৈতিক অপারেশন ছিল তাদের প্রতি। The reason I'm saying this as a side, on the side point, যে ইভেন বাংলাদেশের মধ্যে আমরা জানি গত 3-4 মাস আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বৈরাচারী শাসন থেকে মুক্তি দিয়েছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বাশার আল আসাদের রুল থেকে সিরিয়াবাসীকে উম্মাহকে মুক্তি দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু হাসিনার পতনের আগে আমরা অনেক উন্নয়নের গল্প শুনতাম, তাই না? ইনফ্যাক্ট আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা অফিসিয়ালি বলতেছিল যে বাংলাদেশ হইতেছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দি মিড র্যাঙ্কিং নেশনস গুলার মধ্যে। আমরা অনেক উন্নয়নের গল্প শুনতাম যে জিডিপি বাড়তেছে। ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি, ইভেন ওইখানের মধ্যে দ্য কনটেক্সট ছিল ওয়ান অফ দ্য রিজন যে এই ইন্টারন্যাশনাল বডিজ যেগুলা, এগুলার অপ্রেসিভ পলিসির কারণে there was an outburst somewhere in Tunisia, আর এটার গ্লোবাল মধ্যপ্রাচ্যের মধ্যে একটা রিজিওনাল ইম্প্যাক্ট হয় আরব রেভলিউশনের মধ্য দিয়ে। সো ফাস্ট ফরওয়ার্ডিং, এটা ছিল 2010-এর ডিসেম্বরে। 2011-র জানুয়ারিতে, ইফ আই বিলিভ কারেক্টলি, ইজিপ্টের মধ্যে সমান বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে মানুষ মুবারকের এই অপ্রেসিভ রুল থেকে বের হয়ে আসার জন্য কায়রোর তাহরির স্কয়ারে সমবেত হতে থাকেন। লক্ষাধিক মানুষ এখানে সমবেত হন এবং প্রায় 18 দিনের বিক্ষোভের পরে মুবারক পদত্যাগ করে। মুবারক, আই থিঙ্ক, ইফ আই রিমেম্বার কারেক্টলি, 30 বছর এখানে মানে শোষণ করতেছিল, এবং বেন আলী 23 বছর ছিল। সেম হ্যাপেন্ড ইন লিবিয়া। লিবিয়ার মধ্যে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, এটা এগেইন মার্চের দিকে শুরু হয় বা ফেব্রুয়ারির দিকে শুরু হয়। লিবিয়ার বিক্ষোভে একটা খুব তাড়াতাড়ি একটা গৃহযুদ্ধে পরিণত হয়, বিকজ লিবিয়ার মুআম্মার গাদ্দাফির যে আর্মি ছিল তার মধ্যে একটা স্প্লিট হয়ে যায়। হাফ অফ দ্য আর্মি সাইডেড উইথ দ্য পিপল। নাও লিবিয়ার মধ্যে আবার নেটো ইনভলভ হয় লেটার অন। তারা একটা নো ফ্লাই জোন করে দেয়, যে গাদ্দাফি তার অপোজিশনকে কোনো এয়ারক্রাফট দ্বারা আঘাত করতে পারবে না। And that gave a sort of upper hand to the rebel groups. And অক্টোবরের দিকে, 2011 অক্টোবরের দিকে, এই রেবেল গ্রুপ এই নেটোর সাহায্যে মুআম্মার গাদ্দাফিকে হত্যা করে। আর এই সুবাদে মুআম্মার গাদ্দাফির 42 বছরের শোষণের অবসান ঘটে। সেম হ্যাপেন্ড ইন ইয়েমেন as well. ইয়েমেনের মধ্যে এটা শুরু হয়। ইয়েমেনের মধ্যে বিক্ষোভের পরে ওইখানে যে সুন্নি
লিডার ছিল, আবদুল্লাহ সালেহ তার নাম। তাকে পদত্যাগ করতে হয় অনেক ডিসকাশনের পরে। অবভিয়াসলি ইয়েমেনের মধ্যে কোনো সমাধান এখনো আসেনি, যেভাবে লিবিয়ার মধ্যে এখনো কোনো সমাধান আসেনি। নাও সিরিয়া ইজ obviously সিরিয়া আমাদের আজকের টপিক। সিরিয়া ইজ এ বিট স্পেশাল ফর মাল্টিপল রিজন, আমরা হয়তো ডিসকাস করবো। প্রথম হইতেছে যে অন্যান্য যে দেশগুলোর মধ্যে যে বিক্ষোভ হয়েছিল এটার মধ্যে মিক্সড সর্ট অফ ইয়ে ছিল, ডিমান্ড ছিল, ফ্র্যাকশন ছিল, ইসলামিক, সেকুলার, people who are just frustrated of oppression of these of these rulers. Syrian revolution was very Islamic from very beginning. Yeah. যেভাবে শুরু হয় সিরিয়ার মধ্যে, আমরা যদি বলতে চাই যে এই যে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যে আপরাইজিং চলতেছিল, এইটার সূত্র ধরে কিছু ভেরি ইয়াং বয়েজ লাইক 11, 12, 13 বছরের কিছু ছেলেরা দেয়ালের মধ্যে কিছু গ্রাফিটি, অ্যান্টি আসাদ গ্রাফিটি তারা লিখে। বাশারের পুলিশ বাহিনী তাদেরকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে। তার মধ্যে একটা অন্যতম একটা ঘটনা হচ্ছিল যে হামজা বিন খাতিব নামে একটা 13-14 বছরের ছেলে ছিল, তাকে তারা ধরে নিয়ে যায় এবং তাকে খুব অত্যাচার করে। 1 মাস অত্যাচার করার পরে তাকে হত্যা করে তার লাশ তার ফ্যামিলির কাছে বাশারের বাহিনী পাঠিয়ে দেয়। তার বডি দেখে মানে মানুষ আশপাশে মানে প্রতিবেশীরা বলছিলেন যে তার বাবাকে যে তোমার জন্য ভালো হবে তুমি যে তোমার ছেলের লাশটা না দেখো। বাট যাই হোক, বাবা তারপরে দেখছেন, দেখার পরে বলা হয় যে উনি অজ্ঞান হয়ে পড়েন এটা দেখে আর কি। আর সিরিয়ার মানুষ তারা এটাকে ডকুমেন্ট করা শুরু করে, ভিডিও করা শুরু করে, পিকচার করা শুরু করে, বিকজ ওই ছেলের গায়ের মধ্যে এতগুলা আঘাতের চিহ্ন ছিল, সিগারেটের জ্বালানোর চিহ্ন ছিল এবং তার গোপনাঙ্গ তারা কেটে দিয়েছিল। ঘটনা এটা পুরো জাতিকে, সিরিয়ান জাতিকে নাড়া দেয়। তারা কি করে, তারা রাস্তার মধ্যে একটা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট শুরু করে প্রথম দিকে। বাশার আল আসাদ came down very hard on these people. তারা basically he just killed many people, তার নিজের মানুষকে হত্যা করে। and then again তার আর্মির মধ্যে একটা ফাটল দিলে, তারা যে অর্ডার দিচ্ছিল যে এই মানুষদেরকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য, half of the army sort of decided যে তারা সেই অর্ডার মানবে না। So there was a split again এই আর্মির মধ্যে, so যেটাকে আমরা ফ্রি সিরিয়ান আর্মি হিসেবে জানি। and then again there was a civil war সিরিয়ার মধ্যে আর কি। সো এইভাবেই sort of আরব বসন্তটা শুরু হয়। অবভিয়াসলি এটা শুরু হয়েছিল 2010-এর শেষ দিকে, 11-র মধ্যে দিয়ে অন্যান্য বাকি দেশগুলোর মধ্যে মোটামুটি একটা রেজাল্ট এসে রেজলিউশন চলে আসছিল, বাট সিরিয়ার মধ্যে কোনো রেজলিউশন আসে নাই। এটা কন্টিনিউ হয় obviously 13-14 বছর ধরে। and obviously now we have HTS যে তারা দামাস্কাস দখল করছে, আপনি যেটা বললেন, এবং বাশার আল আসাদের পতন হয়েছে। আপনি যেটা বললেন যে আপনার জাইনুল আবদিন বিন আলী উনি পাওয়ারে ছিলেন 23 বছর, হোসনি মোবারক এরকম 30 বছর মতো পাওয়ার ছিলেন। হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস আসাদ ফ্যামিলি? তারা কিভাবে পাওয়ারে আসলো? ইফ উই নো সিরিয়ার যে জনগোষ্ঠী তারা 70%-এর বেশি, 70% বেশি তারা সুন্নি মুসলিম। and Bashar al-Assad, as far as we know, is from very fragmented Shia একটা ব্যাকগ্রাউন্ড থেকে, নুসাইরি বলে তাদেরকে। How did they come into power? তারা কতদিন পাওয়ার ছিল? আর আপনি যে অপারেশনের কথা বললেন যে উনি একটা 13-14 বছরের একটা বাচ্চাকে ধরে নিয়ে অমানবিক অত্যাচার করে তার লাশটা তার ফ্যামিলির কাছে ফিরে দেয়, ইজ দিস অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, বা নাকি তার ফ্যামিলির মধ্যে এই ধরনের হিস্ট্রি আছে যে they have done this for many decades to the Syrian people? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বাশার আসাদ ফ্যামিলি যে তারা অরিজিনালি, আপনি যেভাবে বলছেন, তারা নুসাইরিত গোষ্ঠী। তাদের প্রবক্তা যিনি ছিলেন তাদের গোষ্ঠী, তার নাম ছিল নুসাইরি। আর তাদের বিশ্বাস ছিল যে তারা মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আল্লাহ সমতুল্য মনে করে। আখিরাতে তারা বিশ্বাস করে না, তারা মনে করে তারা রিইনকারনেশনে বিশ্বাস করে। নামাজ রোজা তারা বিশ্বাস করে না, তারা মনে করে যে তারা এগুলো পড়তে হবে না। তাদের তারা একটা সিক্রেট নলেজে বিশ্বাস করে। সো ইন ওয়ে আপনি বলতে চাইছেন যে তারা মুসলমান হিসেবে we can't classify them as Muslim? Well, মানে ঘটনা হচ্ছে যে অবভিয়াসলি তারা নিজেদেরকে শিয়া ইসলামের একটা অংশ মনে করে, বাট তারা শিয়াদের জন্য খুব এক্সট্রিম ছিল। সো শিয়ারাই তাদেরকে ডিসওন দেম। সো হিস্টোরিক্যালি তারা
খুব আইসোলেটেড একটা জাতি হিসাবে এই পাহাড়ি অঞ্চলে থাকতো। অবভিয়াসলি ওই ফ্রেঞ্চ অকুপাই করে এই সিরিয়া, এবং সিরিয়ান মানুষ আনলাইক এনি আদার কলোনাইজেশন ওই সরি আলজেরিয়া বা মরক্কোর মতো ছিল না। সিরিয়ান মানুষ প্রথম থেকে ফ্রেঞ্চ অকুপেশনকে তারা রিজেক্ট করতেছিল। সো ফ্রেঞ্চরা থাকতে পারে না সিরিয়ার মধ্যে, বাট যাওয়ার আগে তারা মনে করছে যে কিভাবে এখানে একটা এজেন্ট রাখা যায়। দে সেড ওকে লেটস গেট দিস পিপল, নুসাইরিড পিপল, যারা কমপ্লিটলি আইসোলেটেড সোসাইটি থেকে, এবং তাদের ভিন্ন বিশ্বাস, ভিন্ন তাদের কালচার। সো দে থট এদেরকে কি করে এদেরকে পাওয়ারে নিয়ে আসি। সো what they did, তারা they put a lot of these Nusayrid people in the military power initially, and then obviously তাদের গভর্নমেন্টের মধ্যে দিয়ে দেয়। তখনকার সময় নুসাইরিদের লিডার ছিল হাফিজ আল আসাদ। সে ছিল কোলাবোরেটর ওয়েস্টের সাথে বা ফ্রান্সের সাথে। সে কি করলো, সে দেখলো যে নুসাইরি নাম দিয়ে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে থাকতেছে, বা তারা মিঙ্গল করতে পারতেছে না আউটার সোসাইটির সাথে। সো হি চেঞ্জ দ্য নেম ফ্রম নুসাইরি টু আলাওয়াইটস, comes from the word Ali radiallahu anhu followers, so Alawite. So in that way, Ahlul Bayt Shia একটু ক্লোজ হবে তাদের। So it was a tactical move from হাফিজ আল আসাদ। হাফিজ আল আসাদকে 1982 সনে ফ্রেঞ্চ এরা পাওয়ারে বসায়, এবং এই সময়ে there was a uprising সিরিয়ার মধ্যে, সিরিয়ার হামার মধ্যে হাফিজ আল আসাদের বিরুদ্ধে। তখন হাফিজ আল আসাদ তার আর্মিকে অর্ডার করে যে মানে বিক্ষোভকে ধ্বংস করে দেওয়ার জন্য। some say up to 20,000 people were killed ওই ইয়ার মধ্যে, ওই অ্যাগ্রেশনের মধ্যে আর কি। সো বোঝা যাচ্ছে যে দ্য হোল থিং এমন সেটআপটা এমন ছিল যে দিস ইজ আ পিওর কলোনিয়াল ব্লুপ্রিন্ট। এটা তারা মাইনরিটি থেকে কাউকে নিয়ে মেজরিটির উপরে রুলিং এর জন্য বসায় দেয়, যাতে তারা ওই কলোনিয়াল পাওয়ারের জন্য একটা এজেন্ট হিসেবে কাজ করে। এবং তারা এই ধরনের মানুষকে সিলেক্ট করে যে দে ক্যান কন্ট্রোল দ্য মাস পপুলেশন আর কি, ব্রুটালি, by brutal force, by killing, by mass killing, by any means আর কি। দিস ইজ ওই কলোনিয়ালিজমের লেগেসি হইতেছে, এটা স্ট্র্যাটেজি ছিল, এটা ব্রিটেন ফ্রান্সের স্ট্র্যাটেজি ছিল এটা, যে তখন তারা আর থাকতে পারেনি ওই মানে কলোনিয়া যে ল্যান্ডগুলো তারা কলোনাইজ করছিল, তখন বের হয়ে আসার সময় দে ফাউন্ড যে ওই ফ্রেঞ্চ গ্রুপ, আর এদেরকে তারা ভাবছে যে লেটস মেক এ ডিল, যে তোমরা বাকি সমাজের সাথে বাস করতে পারছো না, ইউ ফিল থ্রেটেন্ড বাই দেম, সো আমরা তোমাদেরকে এম্পাওয়ার করবো, তোমরা আমাদেরকে সার্ভ করবে। সো দে ডিড দ্য সেম থিং উইথ আদার কান্ট্রিজ, লাইক ফর এক্সাম্পল এই ইরাকের মধ্যে যেটা শিয়া মেজরিটি দেশ, সেখানের মধ্যে সুন্নিদেরকে তারা পাওয়ারে দিয়েছিল। সাউদির মধ্যে টিপিক্যালি আল সাউদ ওয়াজ ভেরি আইসোলেটেড, অটোমান খিলাফার সাথে তাদের দ্বন্দ্বের কারণে তাদেরকে অটোমান খিলাফা আইসোলেটেড করে রাখছিল, বা তাদেরকে নিয়ে সামনে নিয়ে এসে পুরো রাজ্যই, পুরো এই রিজিয়নটাই তাদেরকে দিয়ে এটা তাদের নামে একটা রাজ্য করে দিয়েছে। সো এটা কলোনিয়ালিস্টদের এটা ছিল স্ট্র্যাটেজি। বাট ইন্টারেস্টিং হতে আমরা আরো ডিসকাস করবো একটু, যখন আমেরিকা ওয়ার্ল্ড অর্ডারে আসে, ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে সক্রিয়ভাবে জড়িত হয়, they change this policy to something else. And this is not the same way America works, by the way. ওইটা ছিল ব্রিটিশের ব্রিটিশ বা ফ্রান্সের স্ট্র্যাটেজি, যে তারা রাখার আগে they leave one group of people loyal agents. এইভাবে তারা প্রত্যেকটা দেশে সেট আপ করে আসছিল। আমেরিকা যেটা করে যে তারা they want more of a solid block, internal stability, যে আমরা হয়তো পরে কথা বলতে পারবো। বাট ইয়েস, যে আলাউইদ যে গ্রুপ, বিকজ দে ডোন্ট সি দেমসেলস পার্ট অফ দ্য হোল নেশন, তারা মনে করে যে ইটস আস এগেইনস্ট দেম। সো অ্যাটাকিং দিস পিপল, তাদেরকে অত্যাচার করা, হত্যা করা, there is nothing wrong with it, because তারা আমাদের মানুষ না, আমরা একই ধর্ম বিশ্বাস করি না, এবং আমাদেরকে তারা হিস্টোরিক্যালি আইসোলেটেড করে রেখেছে। So it's perfect to sort of keep that distance from them. জাযাকাল্লাহ খাইর ইলাবোরেটলি ডিসকাস করার জন্য ব্যাপারটা। মুভিং অ্যালং ফ্রম দিস, হয়তো পরবর্তীতে আমাদের আর কি অন দ্য কনটেক্সট অফ যে বাশার আল আসাদ পালায় যাওয়ার আগে সাডেনলি
উইদিন আ উইক অর টু আমরা দেখতে পেলাম যে ডিফারেন্ট রেবেল গ্রুপস দে ইউনাইটেড টুগেদার এবং তারা খুব সক্রিয়ভাবে খুব অল্প সময়ের মধ্যে বাশার আল আসাদকে রিমুভ করতে সার্থক হয়, যেটা আমরা 2012 সালে বা 2015 সালে যেরকম আমরা দেখতে পাইনি। সো আমরা যদি এই ব্যাপারটা অ্যানালাইজ করি, একটু ডিপলি দেখার চেষ্টা করি, আপনার কি মনে হয় যে কারা এর পেছনে ছিল, কোন ধরনের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, বা হু আর দিস রেবেল গ্রুপস, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের অবজেক্টিভ কি ছিল এই রেভলিউশনের পেছনে, এই দিকে যদি আপনি একটু ইলাবোরেট করতে পারেন। তো अगेन এটা খুব একটা ভালো একটা প্রশ্ন, কারণ এই রিসেন্ট যে ডেভেলপমেন্ট নিয়ে অনেক থিওরি রয়েছে, অনেক কনফিউশন রয়েছে, অনেক ডাউট রয়েছে, অ্যান্ড রাইটফুলি সো। বাট এটাকে বুঝতে হলে আমাদেরকে ওই সিরিয়ান রেভলিউশনের ইতিহাস একটু বুঝতে হবে। প্রথমত আমরা জানি যে সিরিয়ার মধ্যে অনেকগুলা পার্টি ছিল, ইন্টারনাল এবং এক্সটার্নাল এবং ইন্টারন্যাশনাল। সো অবভিয়াসলি শুরু হয় সিরিয়ার মধ্যে রেবেল গ্রুপস, ইন্টারনাল ইনফাইটিং ছিল, সিভিল ওয়ার ছিল, তারপরে এক সময় এটা রিজিয়নাল হয়ে যায়। দেন আমরা জানি আমেরিকা ইনভলভ হয়, রাশিয়াকে নিয়ে আসে, ইরান ইনভলভ হয় তাদের মিলিশিয়া গ্রুপ দিয়ে, এবং টার্কিও সময় এখানে ইনভলভ হয়। নাও অবভিয়াসলি আমরা দেখছি যে রাশিয়া চলে গেছে, ইরান চলে গেছে, এখন অনেকে বলছে টার্কি এটা পছন্দ করেছে, বাট আমেরিকার রোল কি ছিল এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে। এগুলো বুঝতে হলে again we need to go through a bit of history here, and the reason for this is কেউ যদি সিরিয়ান এই যে কারেন্ট ডেভেলপমেন্ট এটার উপরে যদি কেউ কোনো লেসন দিতে চায় বা কোনো ওপিনিয়ন দিতে চায়, ফার্স্ট অফ অল আমরা দেখতে হবে যে এই 13 বছরের যে স্ট্রাগল ছিল সিরিয়ানদের, এই 13 বছরের স্ট্রাগলের মধ্যে এই ব্যক্তিটা কোন জায়গায় ছিল, বুঝছেন না? সো ফর এক্সাম্পল, ক্লাসিক এক্সাম্পল জর্জ গ্যালোওয়ে, একজন ব্রিটিশ এমপি, ভেরি প্রো প্যালেস্টিনিয়ান, এবং মুসলমানরা তাদেরকে অনেক বাহবা দিছে তার কারণে। বাট বাশার আল আসাদ পড়ার পরে সে বলছে যে আরব ইজ এ লস্ট কজ, পুরো আরব জাতি একটা হারানো জাতি, মানে এদের দিয়ে কোনো আশা নাই। এবং সে বলছে যে আরবদের ব্যাপারে উনি আর কখনো মাথা কিছু করবেন না, অবভিয়াসলি উনি অন্য কোথাও ফোকাস করবেন ওনার লাইফের। বাট সে এটা দিয়ে যারা মুসলমানদেরকে বুঝাইতেছিল অ্যাকচুয়ালি। কথা হইতেছে যে আপনি জর্জ গলের মতো মানুষ এরকম অনেক আছে, তাদের কাছ থেকে সিরিয়া কি হইতেছে এইটার ব্যাপারে তাদের ন্যারেটিভ নেওয়া কি আপনার জন্য উচিত কিনা না। সে থ্রু আউট এই সিরিয়ান রেভলিউশনের মধ্যে সে আসাদের পক্ষে ছিল। বা যে কেউ এখন হঠাৎ করে একটু কিছু পড়াশোনা করে যদি বলে যে এটা হইতেছে সিরিয়ার মধ্যে বা সেটা, আমি যদি আরেকটা পয়েন্ট এখানে নিয়ে আসি, বিকজ আপনি যেটা বললেন যে এখানে অনেক ধরনের জল্পনা কল্পনা আছে, মানুষের অনেক ধরনের আইডিয়া বাউন্স অফ করতেছে। সাম পিপল দে থট, বলাই বাহুল্য যে আমরা জানি যে ফিলিস্তিনে গত 1 বছর যাবত কি হইতেছে, এবং আমরা আমাদের এই পডকাস্টেও ডিসকাশন করছি যে হোয়াট ইজ দ্যাট অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, তারা কারা, তাদের অবজেক্টিভ কি। সো কিছু কিছু মানুষ ওভারঅল দ্য মুসলিম উম্মাহ হ্যাড আ মানে সফট একটা স্পট ছিল তাদের এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের উপরে। ইফ আই নেম আ ফিউ মুভমেন্টস, দ্য লাইকস অফ হিজবুল্লাহ, দ্য হুথিজ ইন ইয়েমেন, দে শোড সাম সর্ট অফ রেজিস্ট্যান্স। তারা ইসরায়েলের সাথে কিছু ধাওয়া পাল্টা এই ধরনের মুভমেন্ট চলতেছিল গত 1 বছর যাবত। সো পিপল হ্যাড সাম কাইন্ড অফ সফটনেস টুয়ার্ডস দেম। তো তারা মনে করতেছে যে লুক, the Syrian revolution and the fall of Bashar al-Assad actually set that back a little bit. So just bringing this aspect আপনার এই প্রশ্নের মধ্যে যে কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে, কিভাবে এটা খোলাসা করা যায়, কিভাবে এই সাসপেক্ট যে মানুষের বিভিন্ন ধারণাগুলি আছে এগুলিকে কিভাবে আর একটু ক্ল্যারিফাই করা যায়। সো আমি এটার উত্তর আগে দিয়ে দেই, তারপরে আমি একটু পিছনে যাব ওই সিরিয়ান রেভলিউশনের ইতিহাসের ব্যাপারে। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা আমরা বলতেছি, এটা সাধারণত দেখা গিয়েছে যে তিনটে ফ্র্যাকশন থেকে আসছে। একটা হচ্ছে যে সুন্নি মুসলিম ফ্র্যাকশন, যারা জেনুইনলি ইসলামের খাতিরে ফিলিস্তিনিদের পক্ষে সাথে দাঁড়িয়েছিল। দেন ইরান এবং শিয়া গোষ্ঠী, তারাও দাঁড়িয়েছিল, বাট লার্জলি ফ্রম তাদের ইরানিয়ান ন্যাশনালিস্টিক এবং শিয়া ডমিনেন্সের ভিত্তিতে তারা দাঁড়িয়েছিল এই
এই এই ফিলিস্তিনের জন্য। এবং দেন ইউ গট নন মুসলিম ক্রাউড, যারা মেইনলি লেফটিস্ট, বা তাদেরকে আমরা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট বলে জানি, যে তাদের সমস্যা হইতেছে যে ইম্পেরিয়ালিস্ট গোষ্ঠী, যেটা হইতেছে কারেন্ট ওয়ার্ল্ড অর্ডার ক্যাপিটালিজম। সো দে আর মেইনলি কামিং ফ্রম এ সোশ্যালিস্ট কমিউনিস্ট বেসিস। আর আমরা জানি জর্জ গলের মতো মানুষ, তারা হইতেছে প্রো রাশিয়ান, সর্ট অফ সফটলি প্রো রাশিয়ান। সো তাদের সমস্যা হইতেছে, তারা মনে করে যে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট না হইলে ইউর ক্যাপিটালিস্ট। দ্যাটস হাউ দিস পিপল, দিস নন মুসলিম লেফটিস্ট, তারা এই বিষয়টাকে দেখে। যদি আপনি তাদের সাথে না থাকেন, আপনি ওয়েস্টের সাথে, ওয়েস্ট বলতে ক্যাপিটালিস্ট ওয়েস্টের সাথে। দে ডোন্ট সি এ মিডল গ্রাউন্ড, দে ডোন্ট সি যে ইসলামের একটা নিজস্ব একটা নীতি আছে, একটা ওপিনিয়ন আছে, একটা ভিউ আছে এই ব্যাপারে। শিয়াদের সাথে তাদের অনেক মিলে, বিকজ অফ শিয়া গ্রুপ আনফর্চুনেটলি এই কলোনিয়ালিজমের স্ট্র্যাটেজির মধ্যে পড়েই they became a separate faction এখানের মধ্যে। যদিও ওই ক্যাপিটালিস্ট তাদেরকেও টেররিস্ট বলে আখ্যায়িত করে, তারাই কিন্তু টেররিস্টরা সিরিয়া নিয়ে নিতেছে বলে এই মুসলিম সুন্নি মুসলমানদেরকে বলতেছে। সো জাস্ট টু পুট সিম্পলি, যে এখানে ডিফারেন্ট পার্টি স্পেসিফিক ইন্টারেস্ট রয়েছে। অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট তারা ভাবতেছে যে এই এই আসাদের ফলের কারণে ইম্পেরিয়ালিস্টরা আরো শক্তিশালী হয়ে যাবে, বা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড অর্ডার আরো শক্তিশালী হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য সেম ইন্টারেস্ট অফ ইরান। তারা ভাবতেছে যে এখানে সুন্নিরা আরো ডমিনেন্ট হয়ে যাবে, যেটা ইরানিয়ান ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে যায়। এখন অবভিয়াসলি আমরা যারা মুসলিম, উই আর সিইং যে এখানে একটা অপশাসনের অবসান ঘটছে, একটা স্বৈরাচার গিয়েছে, ওইখানে একটা ইসলামিক একটা আপরাইজিং এর একটা সুযোগ হয়েছে। দিস ইজ এ গুড থিং। এর জন্য দিস অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট এবং ইরানিয়ান মিডিয়া আমাদেরকে দেখা, আমরা বলতেছে যে লুক, দিস পিপল আর কনফিউজ, তারা জানেন এখানে কি, তারা ক্যাপিটালিস্ট ওয়েস্টের মানে এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। সো দিস ইজ হাউ আই লুক এট ইট। বাট গোয়িং ব্যাক টু দি সিরিয়ান রেভলিউশন, সো আমরা বলছি যে এখানের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু রেবেল গ্রুপ যারা ছিল, তারা দে ওয়ার ভেরি সাকসেসফুল ইন দ্য বিগিনিং, যে তারা দেখছিল যে তারা অতি শীঘ্রই তারা পুরো এই সিরিয়া নিয়ে নিতে পারবে এবং বাশার আল আসাদকে তারা হটিয়ে দিতে পারবে। নাও আমেরিকা actually allowed the changes in the other countries. Like for example, 18 দিনের বিক্ষোভের পরে they told Mubarak, আমেরিকা বলছে মুবারক, go, you need to get out, yeah, because they had a replacement এর মধ্যে। তারা মোহাম্মদ মুরসি এবং ইখওয়ান মুসলিমকে 1 বছরের জন্য এনে প্রমাণ করে দিয়েছে যে look, these guys are not fit for this role, and then তারা তাদের আইসিসিকে নিয়ে আসে, সিরিয়াখানে আসে। They managed to find their replacement, Ben Ali replacement initiative with Ennahda party. Ennahdaকে তারা কমপ্লিটলি সেকুলার বানায় দিয়েছে। গাদ্দাফি অবভিয়াসলি শেষের দিকে সে একটা শত্রু হয়ে গেছিল ইম্পেরিয়ালিস্টের পিছনে, বিকজ গাদ্দাফি কামস ফ্রম দ্য বাথিজম উইচ ইজ সোশ্যালিস্ট মুভমেন্ট। সো গাদ্দাফিকে সরায় দেওয়া তাদের একটা ইন্টারেস্ট ছিল, সরায় দিয়েছে। and we know এখানের মধ্যে সলিউশন হয় নাই। ইয়েমেনের মধ্যে সেম থিং, এখনো কিছু হয় নাই। বাট ইয়েমেনের মধ্যে মেইনলি সৌদি আরবিয়া এটাকে লুক আফটার করতেছে। অবভিয়াসলি ইরানের আপনি হুতি বলছেন, তাদের মিলিশিয়া গ্রুপ এখানে আছে। বাট যেটা আমি বলছিলাম যে সিরিয়ার মধ্যে there was a big problem because in fact there is a quote from if I remember correctly, Kissinger, one of the presidents of America. সে 1979 এর দিকে আই থিঙ্ক সে ইসরায়েল, ইজিপ্ট এবং সিরিয়া মানে ঘুরে এসে যখন ওই বাশার আল আসাদের ফ্যামিলিকে পাওয়ারে নিয়ে আসে, ঘুরে এসে বলছিল যে দিস সিরিয়ান পিপল, দে আর ডিফারেন্ট দ্যান দি আদার্স বিকজ তাদেরকে সাফিসিয়েন্টলি কলোনাইজ করা হয় নাই। বলছে এদেরকে সাফিসিয়েন্টলি কলোনাইজ করা হয় নাই। এরা যে কোনো সময় এই এই যে কোনো অর্ডার তুমি রেখে আসো এখানে, দে গোনা ব্রেক ফ্রি ফ্রম দ্যাট। ডু ইউ সি? সো আমেরিকা তখন about 50 years আগে থেকে তারা জানতো যে সিরিয়ান পিপল আর ডিফারেন্ট। ডু ইউ সি? নাও আমেরিকা ইমিডিয়েটলি দেখতে পারে নাই যে বাশার আল আসাদ পড়ে গেল, ওইখানে তাদের হু ইজ গোইং টু বি দ্য ম্যান, তাদের রিপ্লেসমেন্ট কি হবে।
সো তারা কি করছিল, তারা they tried যে একটা গ্রুপ তৈরি করার জন্য, যাদেরকে বলা হয়েছিল যে সিরিয়ান কোয়ালিশন। সো বেসিক্যালি কিছু সেকুলারিস্ট ফ্রম ডিফারেন্ট এথনিসিটিস, তারা বলছিল যে ওকে, আমরা এই রেবেল গ্রুপদেরকে রিপ্রেজেন্ট করি। বাট রেবেল গ্রুপ, বিকজ তারা মানে ফান্ডামেন্টালি খুব ইসলামিক, তারা দেখছে যে দিস পিপল, তারা তো দে ডোন্ট ফলো আওয়ার আইডিওলজি, তাদের বিশ্বাস আমাদের সাথে যায় না এবং তাদের অবজেক্টিভ আমাদের সাথে যায় না। সো তারা কখনোই তাদেরকে লিডারশিপ দেয় নাই, সো ওইটা কাজ করে নাই। Now this was a problem for America because America doesn't want a rise of a fundamentalist Islamist state in Syria. So what they had to do, they had to তারা কি করছে, they started funding and giving weapons to both sides. Do you see? In fact, তারা not just both sides, তারা কয়েকটা সাইড সৃষ্টি করে। এখানে SDF নামে একটা গ্রুপ আছে, কার্ডিশ সেকুলার গ্রুপ, যেটা সেপারেটিস্ট গ্রুপ, তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া শুরু করে এবং রেবেলদেরকেও দিচ্ছিল, বাট ওইদিকে ওই বাশার আসাদকে দিতেছিল, যেন কোনো একটা ক্লিয়ার উইনার না আসে, আনটিল এখানে একটা ক্লিয়ার আমেরিকান এজেন্ট বা গ্রুপ তৈরি না হয়। যাই হোক, রেবেল গ্রুপ তারপরও they became quite successful। এই মধ্যে আইসিস নামক একটি অর্গানাইজেশন বের হয়ে আসে। সাপোজিটলি একটা ইসলামিক অর্গানাইজেশন, তারা নিজেদেরকে খিলাফত বলে দাবি করে। তারা দেখা গেল যে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে তারা ইসলামিক রেবেল গ্রুপ যারা ছিল তখন, আহরার শাম এবং এটাকে বলতো আল-নুসরা ফ্রন্ট, তাদের সাথে দেখা গেল তারা অনেক যুদ্ধ করতেছে এবং ইসলামিক রেবেল গ্রুপগুলোকে তারা অনেক উপর হত্যাযজ্ঞ চালাইলো। সো ওইটা কিন্তু সিগনিফিকেন্টলি ওই সিরিয়াল রেবেলদেরকে উইক করে ফেলে। সো দিস ওয়াজ এ বিগ ব্লো, এই যে ইসলামিক যে রেভলিউশনের প্রতি আইসিসি যেটা করছে, they ruined the whole thing. But anyway, তারপরেও সিরিয়ানরা রেবেল গ্রুপ এটা রিকভার করে। 2014-এর দিকে তারা অলমোস্ট দামাস্কাস ঘেরাও করে ফেলে। বাশার আসাদ শুধু পড়ে গেছে পূর্বতে, ওই সময় তারা আমেরিকা আনফর্চুনেটলি এরদোগান টার্কিকে দিয়ে বলে যে ওকে, লেটস কাম টু a bloodless transition. সো যেটা এরদোগান বলছে যে, বা টার্কি হয়, এরদোগান বলছে যে আমরা একটা এই করি, একটা সমঝোতার মধ্যে আসি। Yes, you're going to get power, but let's do it without any bloodshed. So in the rebel group, they believed Erdogan and they held back. And in that time, আমেরিকা 2015-এর মধ্যে রাশিয়াকে ইনভলভ করে এখানের মধ্যে, যে obviously তারা ডাইরেক্টলি বাশারকে সাপোর্ট করতে পারতেছে না, বিকজ বাশার ইজ ক্লিয়ারলি এ জেনোসাইডাল অপ্রেসার। সো রাশিয়াকে দিয়ে, obviously রাশিয়ার একটা ইমেজ অলরেডি আছে, ইজ দ্য ব্যাড গাই, সো তাকে দিয়ে আরেকটা ব্যাডকে সাপোর্ট করাইতেছে। সো ভাড়া করা গুন্ডা, হ্যাঁ, দ্যাটস রাইট। সো রাশিয়া ইনভলভ হয়, আর রাশিয়া তখন এয়ার স্ট্রাইক শুরু করে রেবেল গ্রুপদের উপরে। আর বিকজ এরদোগান হেল্ড ব্যাক দ্য রেবেল গ্রুপ, আর এটার উপর তাদের উপর বিশেষ করে রেবেল গ্রুপ আগায় নাই, আর এর মধ্যে রাশিয়া চলে আসে। দিস ওয়াজ अगेन a big blow, and তখন থেকে বাশার আল আসাদ started gaining upper hand. In fact, ওই সময় আবার ইরান হিজবুল্লাহকে দিয়ে বাশার আল আসাদকে সাপোর্ট করা শুরু করে। All of these meant যে there would be no clear winner. এটা কার ফেভারে যায়? বাশার আল আসাদ। আমেরিকার ফেভারে যায়, অফকোর্স বাশার আল আসাদ, বাট আমেরিকার ফেভারে যায়, বিকজ আমেরিকা ডাজন্ট ওয়ান্ট কেউ টপে আসবে আনলেস তা আমেরিকার সাবরেন ডিক্লেয়ার তারা অলরেডি করে দেয় আগে। সো দিস ওয়াজ 2015। নাও কেউ বলতে পারে যে রাশিয়া কেন আমেরিকার কথা এখানে আসবে? দিস কুড বি এ কোয়েশ্চেন। এগেইন, রাশিয়াকে আমেরিকা আইসোলেটেড করে ফেলছিল এই কোল্ড ওয়ারের পরে। সো একটা অফার যেখানে আমেরিকা বলছে যে কাম টু ওয়ার্ল্ড পলিটিক্স, এন্ড তোমার একটা মিলিটারি বেস থাকবে মধ্যপ্রাচ্যের মধ্যে, which is far from Russia. Russia would take this, look, it's a way to get into the international politics and have a military base in Middle East. It's a good offer, but there's a cost America had to pay. তারা বলছিল যে আমরা তখন নিয়ে নিয়েছিল রাশিয়া ওই
ক্রাইমিয়া ইউক্রেনের মধ্যে, ওইটা নিয়ে ইউরোপের সাথে তার দ্বন্দ্ব চলছিল। সো আমেরিকা বলছে যে ওকে আমরা এখানে দালালি করে ক্রাইমিয়া from Europe. This is your price for that. But Russia for it was a Win-win win-win situation. situation. তারা ক্রাইমিয়া পাইলো, আবার ওয়ার্ল্ড অর্ডারে তারা আবার পা ঢুকালো। So Russia was there protecting Bashar al-Assad. So this continued 2015 থেকে for some time, and ওই রেবেল গ্রুপ আস্তে আস্তে তারা যে জায়গাগুলো দখল করছিল, ফর এক্সাম্পল ইদলিব, আলেপ্পো, হামা, এগুলো তারা দখলে নিয়ে নিয়েছিল। বাশার আসাদ রাশিয়ার সাহায্যে পুশব্যাক করে আবার তাদেরকে ঠেলে টার্কিশ বর্ডার ইদলিব পর্যন্ত নিয়ে যায়। বাকি সবগুলা তখন বাশার আসাদের আয়ত্তের মধ্যেই থাকে। বাই দেন আমরা অফিসিয়াল ফিগার হিসাবে আমরা জানি যে প্রায় 500,000 মানুষ, যেটা আমরা বলি প্রায় 6 লক্ষ মানুষ মারা গিয়েছে এই দ্বন্দ্বের মধ্যে। 70 লক্ষ মানুষ, 7 মিলিয়ন পিপল, তারা শরণার্থী হয়ে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে রেফিউজি হিসেবে যাওয়া লাগছে। নাও 70 লক্ষ ইজ নট এ স্মল নাম্বার। ফিলিস্তিনের মধ্যে আমরা দেখছি 42-45 হাজার মানুষ অফিসিয়ালি বলা হয়েছে মারা যাচ্ছে। And we know it's very bad, but imagine 6 লক্ষ মানুষ মারা গিয়েছে। I know is a recently একটা রিপোর্ট বের হয়েছে যে এই গণকবরের মধ্যে 150,000 মানুষকে তারা মানে পুঁতে দিয়েছিল দামাস্কাসের মধ্যে। You can see how brutal Bashar al-Assad was. অভ্যন্তরীণভাবে 60 লক্ষ মানুষ ডিসপ্লেস হয়ে গেছিল, তারা তাঁবুতে থাকতেছিল for these long 14 years. As you can see, more than half of the population of the country was made refugee, তারা শরণার্থী হিসেবে ছিল, এবং প্রায় 6 লক্ষ মানুষ প্রাণ যায় এখানের মধ্যে। Now fast forward to 2024, এরকমই চলতেছিল for a long time. 2024 we see Philistine happening, ওইখানে ইউক্রেন ওয়ার হইতেছে রাশিয়ার সাথে, ইসরায়েল, লেবানন এবং ইরানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। all this happening, and suddenly আমরা শুনলাম যে বাশার আল আসাদ কে হঠাৎ করে এই রেবেল গ্রুপরা উপরে ফেলেছে এবং বাশার আসাদের পতন করছে। ওটা আমরা ডিসকাস করতে পারবো যে কিভাবে হয়েছে, বাট এর আগে I want to bring in something else. Yeah, go on. I have a particular question. আমি যদি আপনার কাছে এই ব্যাপারটা নিয়ে একটু ক্লারিটি চাই। হয়তো আমাদের দর্শকরা অবগত আছেন যে আইসিস যে গ্রুপটা, তারা জানেন যে এই গ্রুপের নামটা হয়তো সবাই জানেন, বাট আপনি যেটা বলছিলেন যে লুক they played a key role. তারা একসময় দেখা গেছে যে অন্যান্য ইসলামিক রেবেল গ্রুপ যারা ছিল তাদের সাথে ফাইট করতেছিল তারা, and that helped the cause of আপনি যেটা বললেন আমেরিকা, and as a result বাশার আল আসাদকে সাস্টেইন করতে সাহায্য করে। সো ইফ ইউ ক্যান ক্লারিফাই যে তারা কারা, মানে আমরা জানি যে তাদের নাম আইসিস, বাট তাদের লক্ষ্য কি ছিল, তারা কি চাইতেছিল, বাট হু ডিড দে, what was their objective? So উইদাউট হয়তো আমি আপনাকে ডাইভার্স করতেছি আপনার চেইন অফ থট থেকে, জাস্ট ভাবলাম যে এই ব্যাপারে যদি আপনি একটু ক্লারিফাই না, করতেন। দ্যাটস শিওর। সো আইসিসের টপ লিডার যারা ছিল, তারা ওই ইরাক যুদ্ধের সময় ইরাকের মধ্যে আমেরিকানরা একটা প্রিজন তৈরি করে, এটার নাম আই থিঙ্ক, ইফ আই রিমেম্বার কারেক্টলি, ওয়াজ কল্ড ক্যাম্প বুকা। ক্যাম্প বুকা হইতেছে একজন আমেরিকান আর্মি সদস্য, যাকে আই থিঙ্ক তাদের বর্ণনা অনুযায়ী টেররিস্টরা হত্যা করে। তো তার নামে একটা প্রিজন এখানে বানায়। সেখানে প্রায় 100,000 মানুষ, পুরুষদেরকে তারা বন্দি করে রাখে। তারা ছিল ইরাকের এই সাদ্দামের মিলিটারি, তালিবান, আল কায়দার মেম্বার এবং অন্যান্য মানুষেরাও ছিল এখানে। নাও আবু বকর আল বাগদাদি যে হেড ছিল আইসিসের, সেও এখানে ছিল, বন্দি ছিল ওইখানে। আর ওইখানে থাকা অবস্থায় আর কি হচ্ছে, তার মেইন লিডার যাদেরকে নিয়ে সে আইসিস ফর্ম করে, তাদের সাথে তার দেখা হয়। দে প্ল্যান্ড এভরিথিং ওই বোখা ক্যাম্পের মধ্যেই, ক্যাম্প বোখার মধ্যেই। নাও ইটস ইন্টারেস্টিং যে ওই আবু বকর বাগদাদি, তার লাইফস্টাইল কিন্তু
ইটস ভেরি ইন্টারেস্টিং যে সে খুব একটা সাধারণ পরিবার থেকে আসে, ইরাকের মধ্যেই তার বাগদাদ থেকে তার জন্ম এবং বড় হয়ে ওঠা। সো তার স্ট্রাগল শুরু হয় ওই আমেরিকানদের দ্বারা ইরাক ওয়ারে যাওয়ার কারণে। এখান থেকে সেই স্ট্রাগলে জড়িত হয়। সে প্রথমে আল কায়দার সাথে জড়িত হয়, আল কায়দার সাথে তারা কিছু ফাইট টাইট করে, বাট আল কায়দাকে যখন অনেকটা মানে উইক করে ফেলে আমেরিকা, তখন আল কায়দা ওই বাগদাদিকে দিয়ে কিছু স্পেশাল টাস্ক করে। ওই টাস্কগুলা বাগদাদি খুব ভালো করে করে আর কি। তো তার ওয়ান অফ দ্য মেইন থিং হি ডিড, ওই ইরাকের মধ্যে যেহেতু শিয়া গোষ্ঠী অনেক বেশি, ওই 2010 সালের আগে, আরব স্প্রিং এর আগে, ওই সময় অনেকগুলা শুধু ওই বম ব্লাস্ট হইতো ইরাকের মধ্যে, টার্গেটিং দ্য শিয়া কমিউনিটি। ওইগুলা বাগদাদি হ্যান্ডফুল অফ পিপল নিয়ে সেগুলা খুব প্রিসাইসলি এগুলা করতো। সো He had a reputation for he was a reputation for doing some notorious stuff. But anyway, সে আল কায়দার সাথে ছিল, এবং ওই বাশার আসাদের বিরুদ্ধে আল কায়দাই কিন্তু প্রথমে ছিল যে তারা ফাইট করতেছিল সিরিয়ান রেবেল গ্রুপের সাথে, সিরিয়ান ফ্রি আর্মি তাদের সাথে। বাট পরের দিকে তাদের মধ্যে একটা ডিভিশন চলে আসে, কারণ ডিভিশন আসে যে বিকজ আমেরিকা চাইতেছিল যেটা ডিল স্ট্রাইক করার জন্য, সো অফার ওয়াজ ইন দ্য টেবল। সো তাদের মধ্যে কিছু মানুষ দেখে যে হয়তো সমঝোতার মধ্যে আসা উচিত আমেরিকার সাথে। সো তারা বলছিল একটু মডারেট হওয়ার জন্য। আল কায়দা অবভিয়াসলি তাদের আল কায়দার ট্রেডিশনাল পয়েন্টের মধ্যে ছিল, আর বাগদাদি সরফ থেকে আরো এক্সট্রিমে চলে যায়। সো বাগদাদির জন্য আল কায়দা আর মানে ইনাফ ছিল না। সো বাগদাদি সে স্প্লিট হয়ে যায় থেকে আল কায়দা থেকে। যদিও সে একটা ছোট গ্রুপ নিয়েছিল, তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছিল যে obviously সে স্মল গ্রুপ, বাট এখানে there is a demand for Islam, so if he declares himself to be the Khalifa, খেলাফতের ডিক্লারেশন দিয়ে দিলে দেন সে বলতে পারে যে সবাই এখন আমার আন্ডারে আসতে হবে। সো সেটাই সে করছিল। প্রথমে সে বলছিল যে তারা একটা ইসলামিক স্টেট ইরাক এবং লেভান্টের জন্য, এটা বলছে আইসিল বলছিল তারা, আইএসআইএল। তারপর আবার সেটাকে চেঞ্জ বলছে না, আমরা শুধু ইরাকের লেভান্টে না, আমরা পুরো ইসলামিক উম্মার জন্য খিলাফত। সো অবভিয়াসলি দিস ওয়াজ এই কন্টেনশিয়াস ম্যাটার অন্যান্য রেবেল গ্রুপের মধ্যে। তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় বাগদাদির আইসিসের কারণে। এটা ইট ওয়াজ লাইক এই চ্যালেঞ্জে তারা প্রুফ করতে হবে তারাই সবচেয়ে পাওয়ারফুল অথরিটি। সো তারা কি করে, তারা শুরু করে, আমি ফ্যাক্টস গুলা বলতেছি, মুআজ্জম বেগ তার হিস্টোরি অনেকগুলা এই বর্ণনা আছে এটার ব্যাপারে। সো অবভিয়াসলি মুআজ্জম বেগ very much connected এই এইটার ব্যাপারে। সো মুআজ্জম বেগ অনেক জায়গায় বলছেন যে আর কি যে আইসিস বেসিক্যালি ডিক্লেয়ার করছিল তাদের গ্রুপের মধ্যে যে কেউ মুসলমান হোক আর নন মুসলমান যদি বাগদাদিকে বায়া না দেয় তার ব্লাড হালাল। সো তারা ধরে ধরে আল কায়দার মেম্বার এবং নুসরা ফ্রন্টের মেম্বারদেরকে ধরে ধরে নিয়ে এসে এক্সিকিউট করতো, ইভেন দো তারাও ফাইট করতেছে বাশার আসাদের প্রতি। সো তাদের মেইন ফাইট হয়ে যায় যে রেবেল গ্রুপের মধ্যে আল কায়দা নুসরা ফ্রন্টের মধ্যে ফাইট করার জন্য। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ আইসিস। ইভেন দো এটা আমাদেরকে অনেকটা বদনাম দিয়ে গিয়েছে, বাট দিস ওয়াজ এ পারফেক্ট প্ল্যান। সিআইএ এর জন্য একটা খুবই একটা মানে সুবিধাজনক একটা ব্যাপার ছিল যে আইসিস এইরকম হত্যাযজ্ঞ চালাচ্ছিল। কারণ এক তো তারা বাশার আসাদকে টিকিয়ে রাখতে সাহায্য করতেছে, আর ওইদিকে তারা ইসলামিক যে রেভলিউশন যেটা ছিল, আমি আল কায়দার কথা শুধু বলছি না, কারণ আল কায়দা শুধু মেইন ছিল না, এখানে সাধারণ সিরিয়ার মানুষের কথা আমি বলছি, তাদেরকে উইক করে দিতেছিল। লুইসি হয়তো একটু কুইকলি अगेन আল কায়দা তাইলে কই গেল এখন কোয়েশ্চেন। সো নুসরা ফ্রন্ট যেটা জাবাত নুসরা যেটাকে বলছিলাম, যেটা মোহাম্মদ আল জিলানি গোলান হাইট থেকে, তার আসলে তার জন্মকর্ম গোলান হাইটের মধ্যে, এজন্য তার নাম জিলানি। তারা ভাবছিল যে না, আমরা আরেকটু ইনক্লুসিভ হওয়া উচিত সিরিয়ার রেভলিউশনের প্রতি, এবং আমরা একটু we need to be more acceptable of others এবং others should be accepting us. So এটা মনোভাব থেকে তারা আল কায়দার সাথে একটু মনোমালিন্য হয়, এবং মোরলেস
যে জেলানি আল কায়দা থেকে সেপারেট হয়ে হি কল্ড ইট জামাতে নুসরা পরে একটা এইচটিএস হয়ে যায়, হায়াত তাহরির শাম, এবং তাদের মধ্যে ইনফাইটিং শুরু হয়। ইনফ্যাক্ট ওই এইচটিএসই আল কায়দাকে মোটামুটি এই মানে একেবারে ইন্টারন্যাশনাল সিন থেকে ডিসঅ্যাপিয়ার করে দেয় আর কি। সো দিস ইজ আল কায়দা, এইচটিএস এবং আইসিস এর রিয়ালিটি এবং তাদের রিভলিউশন। ব্রিফ ব্যাকগ্রাউন্ড। অবভিয়াসলি এখানের মধ্যে আরো গ্রুপ রয়েছে, ফর এক্সাম্পল ফ্রি সিরিয়ান আর্মি, এসডিএফ আমরা বলছি, কার্ডিশ ব্যাকড সেকুলারিস্ট। কার্ডিশদের মধ্যে অনেক মুসলমানরা রয়েছে যারা সিরিয়ান আর্মি সিরিয়ান রেবেলদের সাথে একসাথে কাজ করছে। এবং টার্কি একটা গ্রুপকে এখানে কার্ডিশ এবং অন্যান্য এথনিসিটি দ্বারা ক্রিয়েটেড একটা গ্রুপকে তারা এখানে ব্যাক করতেছিল টার্কিশ ন্যাশনাল ইন্টারেস্টের কারণে। সো there are other groups as well এই ইয়ের মধ্যে। সো বোঝা যাইতেছে যে লোক ইটস নট একটা স্ট্রেট ফরওয়ার্ড কোনো ব্যাপার না, জাস্ট লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট। There are many different fractions, there's many different movements. They all have maybe initially same objective, Bashar al-Assadকে সরানোর জন্য, but they come from different backgrounds with different sort of motivations and things like this. So it's not like মানুষ এরকম বলতেছে ও এটা recently the West along with Turkey তারা এরকম করছে। It's not so straightforward and black and white as such. Yes, এর জন্য আমি বলছিলাম যে কার কাছ থেকে আমরা ন্যারেটিভ নেওয়াটা ইম্পর্টেন্ট। লুক, একজন ফিলিস্তিনি স্কলার ওনার একটা বুকে বলছিলেন, আজ থেকে প্রায় 70 বছর আগে বলছিলেন যে উম্মার মধ্যে কিছু ঘটনা ঘটে, এগুলা উম্মার মধ্যে শক ওয়েভের মতো কাজ করে, শকের মতো কাজ করে, আর এই শক গুলা উম্মার মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে। সো খিলাফতের ধ্বংস ছিল উম্মার জন্য একটা শক। এই নাকবা, ফিলিস্তিনের মধ্যে 1947 সালের নাকবা ছিল একটা শক। ওইখান থেকে উম্মা অনেক কিছু শিখছে। এই আরব স্প্রিং যেটা শুরু হয়েছিল, দিস ওয়াজ অলসো এ শক। এই আরব স্প্রিং এর পর থেকে আমরা দেখছি যে এক জেনারেশন অফ মুসলিম দোয়াত, জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট বের হয়ে আসছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই 7th of October যে ঘটনা, এটা থেকে আমরা নতুন এক জেনারেশনকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে আসতেছে বা ইসলামিক পলিটিক্সের মধ্যে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে তারা জড়িত হয়েছে, এবং তারা ইসলামিক ইতিহাস, ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে তারা নিজেদেরকে ইনফর্ম করতেছে। জাস্ট লাইক প্রবলি বাংলাদেশের মধ্যে এই 5ই অগাস্ট একটা নতুন একটা জেনারেশনকে অ্যাক্টিভেট করছে এই স্ট্রাগলের মধ্যে। নাও আমি যেখানে এটা বলতেছি যে আরব স্প্রিং যখন শুরু হয়েছিল, ওই আরব স্প্রিং থেকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা মুসলমানদের জন্য একটা স্ট্রাগল শুরু হয়, স্পেশালি যারা আরবের মধ্যে থাকছে এবং ওয়েস্টার্ন মুসলমানদের মধ্যে। মোর স্পেসিফিকলি আই এম নট শিওর যে ইস্টার্ন মুসলমানরা ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা মুসলমান আছে বা আফ্রিকার মধ্যে যারা মুসলমান আছে তারা কতটুকু এটার মধ্যে এফেক্টেড হয়েছে, বাট ডেফিনেটলি ওয়েস্টার্ন মুসলিম এবং মিডল ইস্টার্ন মুসলিম, তাদের জন্য দিস ওয়াজ আ কমন স্ট্রাগল। প্রথমত এই ইয়া থেকেই আমরা দেখছি যে এই রেভলিউশন থেকে বের হয়ে আসছে বিলাল আব্দুল কারিমের মতো মানুষেরা, টক শরীফের মতো মানুষেরা, দিল্লি হুসেইন, প্রবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টারন্যাশনাল মুসলিম জার্নালিস্ট, এই ইয়ে থেকেই বের হয়ে আসছে, আবার রেভলিউশন থেকে বের হয়ে আসছে। এবং দিস ইজ এ পার্সোনাল থিং ফর এ জেনারেশন। আই মাইসেলফ যখন আমি ইসলাম এবং ইসলামিক পলিটিক্স দাওয়াতের মধ্যে জড়িত হই, 2-3 বছরের মধ্যেই এই আরব স্প্রিং শুরু হয়। সো আমার মনে আছে যে আমরা অলমোস্ট প্রতিদিনই আমরা ওয়েস্টার্ন এম্বাসিড গুলার মধ্যে আমরা ওয়েস্টার্নে যাইতাম, তখন ডেমনস্ট্রেশন করতাম আরব স্প্রিং এর ব্যাপারে। প্রতিদিন আমরা চোখ রাখতাম যে কি হচ্ছে এই দেশগুলোর মধ্যে। সো ইট ওয়াজ, আই মিন, হাসিনা যখন পতন হয় অনেকে বিশ্বাস করতে পারেনি যে কিভাবে এটা হলো। আর হাসিনা ছিল 15 বছর, মুবারক ছিল 30 বছর পরে এরকম একটা পরিবর্তন আসতেছে, 42 বছর পরে লিবিয়াতে একটা পরিবর্তন আসতেছে, 23 বছর পরে তিনি সাথে প্রশ্নতে, এটা ইট ওয়াজ আ শক ইন এ গুড ওয়ে পুরো উম্মার জন্য। আমরা তখন ভাবছিলাম যে ঘুম থেকে উঠে জানি আর কি খবর শুনি। Every day was very exciting but very worrying as well at the same time. So মুসলমানরা অনেক ইনগেজ ছিল, যে কারণে আমি এটা বলতেছি যে মুসলমানরা এতই ইনগেজ ছিল
যে পুরো ওয়েস্ট এটার ব্যাপারে আতঙ্কের মধ্যে ছিল। ইনফ্যাক্ট ব্রিটিশ গভর্নমেন্ট, আমি শুধু ব্রিটেনের কথা বলছি যেহেতু আমরা ব্রিটেনের মধ্যে আছি, ইনফ্যাক্ট ব্রিটিশ গভর্নমেন্ট নাম্বার অফ পলিসিস তারা ইন্ট্রোডিউস করে ব্রিটিশ মুসলমানদেরকে সিরিয়ান রেভলিউশন থেকে বিরত রাখার জন্য। ডু ইউ সি? ইনফ্যাক্ট ব্রিটিশ সিরিয়ান রেফিউজিদেরকে চ্যারিটি দিলেও এটা থেকে বলতে তারা একটা টেরোরিজমের আন্ডারে আসতে পারে। চ্যানেল প্রোগ্রাম, তারপরে প্রিভেন্ট প্রোগ্রাম, শিডিউল 7, এগুলা কিসের জন্য আসছে? যে অন দ্য ব্যাক অফ supporting Syrian revolution. Do you see? Yeah? They started criminalizing Muslims activism, Islamic activism. Yeah? মোজাম্বিককে তারা 9 বছরের জন্য কারাবন্দী করতে গিয়েছিল শুধুমাত্র সে একটা জেনারেটর দিয়েছিল ওইখানে একজন চ্যারিটি অর্গানাইজারের কাছে। We also know তৌকি শরীফ, তারপর তৌকি ডক্টর শরীফ। শাহজুল, তাদের ব্রিটিশ সিটিজেনশিপ রিভোক করা হয়েছিল। অফ কোর্স। সো সিরিয়ান রেভলিউশনের যে স্ট্রাগল, এটা ডাইরেক্টলি মুসলমানদের স্ট্রাগলের সাথে জড়িত এবং মুসলমানদের স্ট্রাগল সিরিয়ান স্ট্রাগলের সাথে জড়িত। কিভাবে? কারণ মুসলমানরা মনে করে যে সিরিয়ান রেভলিউশন থেকে ইসলামিক একটা ফায়দা হবে, মুসলমানদের উম্মাহকে নিয়ে একটা ফায়দা হবে। এই ঘটনা, এই যে আশা, এটা কিন্তু ওয়েস্ট খুবই ক্লোজলি জানে। সো some people sort of change the direction of their life. Do you see? Yeah. So I'm sure আপনি ওই সময় ইসলামিক দাওয়া এবং Definitely, yeah. this was sort of like a fuel to the Islamic activism for a generation of people. Do you see? Yeah. So যারা এটার মধ্যে, obviously আমাদের তো রোল অনেকটাই কম এখানে, যারা সিরিয়াতে কাজ করছে ছিল এখানে অ্যাক্টিভলি করছে, obviously তাদের সব ক্রেডিট। বাট যারা ইন্টারন্যাশনালি মুসলমানরা যারা এটার পিছনে ছিল, সাপোর্ট দিয়েছে, we need to see তারা কি বলে, এই কারেন্ট যে ঘটনাগুলো ঘটেছে বা রিসেন্ট ঘটনাগুলো তারা কি বলছে। আমরা we need to listen to যে বিলাল আব্দুল করিম কি বলছেন এই ব্যাপারে, we need to listen যে মোজাম্বিক এখানে কি বলতেছেন, তৌকি শরীফ এখানে কি বলতেছেন, as opposed to জর্জ গ্যালোওয়ে কি বলতেছে, বা অ্যান্টি এম্পেরিয়ালিস্ট কি বলতেছে, বা ওয়েস্ট কি বলছে, বিবিসি কি বলতেছে, বা ইসরায়েল কি বলতেছে। ইসরায়েল যদি বলে হ্যাঁ না আমরা এটা করাইছি, জাস্ট বিকজ ইসরায়েল বলছে আমরা তো তাকে মেনে নিতে পারি না। ইন্টারেস্টিং পয়েন্ট। দেখেন না, আপনার বাশার আল আসাদ যতদিন ছিল, ইসরায়েল কিন্তু গোলান হাইটকে ক্লেম করছে, কিন্তু সিরিয়ার ভিতরে কোনো ধরনের আক্রমণ চালায় নাই, কোনো ধরনের অ্যাটাক করে নাই, কোনো ধরনের অ্যাক্টিভিটি ছিল না। অ্যাজ সুন এজ বাশার আল আসাদ যখন ফল করছে, তারপরের দিন থেকে তারা গণহারে অ্যাটাক করা শুরু করছে, স্পেশালি টার্গেটিং মিলিটারি বেসেস, আর্মি ইকুইপমেন্ট, এইসব ইয়ার মধ্যে। ইনফ্যাক্ট তাদের পাসপোর্ট অফিসে they attacked as well, because there are some speculation, যেটা বিলাল আব্দুল করিম বলছেন যে there might be some documentation ওখানে আছে যে in 2015 and throughout the Syrian revolution, Israel was helping Bashar al-Assad. So it's not like a very straightforward thing. But one thing আমি definitely বলতে পারি যে this is এমন একটা ইভেন্ট যেটা আমাদের পুরো মুসলিম উম্মার রিজয়েস করার মতো। We have to celebrate this. We have to be happy about this, because Rasulullah sallallahu alaihi wasallam বলছেন যে people of Asham, which is the best people. Of course. Yeah. That's another reason. আপনি যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অথেন্টিক হাদিসে বলছেন, and in fact যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন, it's very interesting. মানে বলছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, মানে বলছেন যে আল্লাহ আমাদের শামের মধ্যে, আমাদের ইয়েমেনের মধ্যে বারাকা দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় দোয়া করছেন যখন শাম কিন্তু মুসলমানদের আন্ডারে ছিল না, সো তখনই উনি বলছেন যে শামিনা, এটা আমাদের শাম। উনি বলছেন যে যদি শামের মানুষ যদি করাপ্ট হয়ে যায়, তাহলে তোমাদের মধ্যে লা খাইরা ফিকুম, তোমাদের মধ্যে কোনো ভালো থাকবে না। আর কারা এটা কাকে বলছেন? উনি সাহাবাদেরকে বলতেছিলেন। সো ইট ইজ গোইং টু দ্য আকীদা, শামের মানুষেরা, শামের ব্যাপার, বাট অলসো এই শামের মানুষেরা মুসলমান উম্মাহকে অনেকটা ইসলামের দিকে ধাবিত করছে। ফিলিস্তিনের স্ট্রাগল এক জেনারেশনকে এখন উম্মাহ এবং ইসলামের দিকে কানেক্টেড করছে। সো উই নিড টু বি উইথ দ্য উম্মাহ, এবং যারা উম্মার এবং ইসলামের জন্য স্ট্রাগল করছে, যারা ট্রাস্টওয়ার্দি, যারা সিনসিয়ার, পলিটিক্যাল পার্টি যারা কন্টিনিউসলি এগুলা অ্যাড্রেস করে গেছে, এগুলা মানুষদেরকে জাগ্রত রাখতে চেষ্টা করছে এবং স্যাক্রিফাইস করছে ইসলাম এবং মুসলমান যেন, এইরকম পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি, তাদের বয়ান আমরা শুনতে হবে, তাদের ন্যারেটিভ শুনতে হবে, তাদের কাছ থেকে বুঝতে হবে যে আসলে এখানে ঘটনা কি ঘটছে। র্যান্ডম গাই সাডেনলি এখন এসে শোয়িং সাম ক্রোকোডাইল টিয়ার্স আর কিছু
ফ্যাক্ট ছিল, we can't trust it. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউলদাগুল মুসলিমু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, যে একজন মুসলমান একটি গর্ত থেকে দুবার ধ্বংসিত হতে পারে না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইযা জা আল ফাসিক, যখন একজন ফাসিক কোনো কথা নিয়ে আসে তখন ফাতাবায়ানু, তখন তোমরা এটাকে দেখতে হবে জুইসি, এন্ড ডোন্ট ট্রাস্ট নন, ইভেন মুসলমানদের মধ্যে ফাসিককে আমরা বিশ্বাস করতে পারবে না, সিনসিয়ার মুসলমানদের উপরে আমরা কিভাবে অন্যদেরকে শুধু জাস্ট টু সর্ট অফ মানে যে মুসলমানদের মধ্যে যে গোষ্ঠী বা যেই যারা ইন্ডিভিজুয়ালি if they're concerned for the axis of resistance, যে যারা কোট আনকোট মানে সাপোজেডলি প্যালেস্তাইনকে সাপোর্ট করতেছিল এবং তারা যদি উদ্বিগ্ন হয়ে থাকে এই ব্যাপারে, আমরা এটাকে সাধুবাদ জানাতে পারি, কারণ তারা ফিলিস্তিনের মানুষের জন্য চিন্তিত এবং দ্য কনসার্ন ফর দ্য উম্মাহ, এটা স্বাভাবিক একটা ব্যাপার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, বাট দ্য হোল থিং আপনি যেরকম বলছেন, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে এখানে কি হইতেছে। আই থিঙ্ক দিস সর্ট অফ ব্রিংস মি টু দ্য নেক্সট সেকশন, যেটা হয়তো আমি আপনার সাথে ডিসকাস করতে চাই আজকে। সেই ব্যাপারটা হলো যে লুক, উই আন্ডারস্ট্যান্ড যে কি হয়েছে এখানে এবং এটা ব্যাকড্রপ কি ছিল এবং মানে কনসিকুয়েন্টলি কোত্থেকে কোথায় আজকে বাশার আল আসাদের পতন হইল। নাও সো এখানের মধ্যে আই থিঙ্ক যেটা আমি ক্লারিফাই এখনো করতে পারিনি আনফরচুনেটলি, যে সরি ইফ আই কাট ইউ অফ, দ্যাটস ফাইন, এক্স্যাক্টলি কিভাবে বাশার আল আসাদের পতন ঘটলো, লাইক আমেরিকানরা করিয়েছে, ইসরায়েলরা করিয়েছে, না টার্কিশ করিয়েছে, কিভাবে হয়েছে ঘটনা। নাও যতটুকু আমি বুঝতে পারছি আর কি, যারা অন দ্য গ্রাউন্ড আছে, যারা ট্রাস্টওয়ার্দি সোর্সেস যারা, এবং যারা এই সিরিয়ান রেভলিউশনের মধ্যে ওতপ্রোতভাবে প্রথম থেকে জড়িত ছিল বা এর আগে থেকে জড়িত ছিল, ফর এক্সাম্পল মোয়াজ্জেম বেগ, সে ইরাক ওয়ার থেকে জড়িত ছিল 20-30 বছর আগে থেকে। His ex-wife is Syrian. His daughter is married. His son is married to a Syrian girl as well. Exactly. So উনি ওতপ্রোতভাবে ইয়ার সাথে জড়িত। বা অন্য ইসলামিক পলিটিক্যাল পার্টি, ইসলামিক পলিটিশিয়ান যারা ওই অঞ্চলের ওইখান থেকে পড়েছেন, স্কলাররা এখানে, উনি টু লিসেন টু তারা কি বলতেছেন। তাদের কথাবার্তা থেকে আমি যা বুঝলাম যে ওনারা বলতেছেন যে ইটস নট লাইক যে ওই আমেরিকা বা ওয়েস্ট এটা করিয়েছে, রাদার এখানে একটা সুযোগ তৈরি হয়েছিল ন্যাচারালি পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ইনফাইটিং যেগুলো চলতেছিল ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইউক্রেন, রাশিয়া, এই সবগুলো ডেভেলপমেন্টের মধ্যে এখানে একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছিল। এইচটিএস বা রেভলিউশন যারা করতেছে বিভিন্ন ফ্র্যাকশন, আমরা যদি ধরে নেই যে তারা দুনিয়া কিছু বোঝে না, তাইলে আমাদের নিজেদের এটা সিলিনেস। নিশ্চয়ই তারা ওয়ার্ল্ড দেখতেছে কি হইতেছে। তারা রাশিয়া যখন ইউক্রেনের মধ্যে ইনভলভ ছিল, তখন তারা রাশিয়ার মুভমেন্ট অবজার্ভ করতেছে। ইরান এবং শিয়া যখন লেবাননের মধ্যে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছিল, তারা এখন এটা অবজার্ভ করতেছে। সো তারা ক্যালকুলেট করছে, যতটুকু আমি বুঝতে পারছি এই কমিউনিটিসদের আলোচনা থেকে, যে তারা ক্যালকুলেট করতে পারছে যে এখন একটা সময় যে কিছু অ্যাডভান্সমেন্টের, অ্যাটলিস্ট যারা আলেপো কিন্তু তাদের দখলে ছিল 2014-15 সালে রেবেলদের দখলে ছিল। তারা ভাবছে যে আমরা আলেপো নিয়ে নেই, হামা নিয়ে নেই, হমস নিয়ে নেই, আবার দামাস্কাস ছাড়া অন্য পুরো অঞ্চলই কিন্তু ইয়ার আন্ডারে ছিল, রেবেলদের আন্ডারে ছিল, ওই রাশিয়া এবং টার্কি ইনভলভ হওয়ার আগ পর্যন্ত। এটা ছিল তাদের অরিজিনাল প্ল্যান, যে একটা পুশব্যাক দেয় বাশার আল আসাদকে। বাট যখন তারা সাকসেস হয়েছে, এই সাকসেস দেখার পরে ইনফ্যাক্ট কিছু রিপোর্ট বলে এইচটিএস কিন্তু চায়নি পুরো দখল নেওয়ার জন্য সিরিয়া। অন্যান্য ফ্র্যাকশন যারা ছিল তারা পুশ করছে, না, দিস ইজ দ্য টাইম, এখনই এটা করতে হবে। সো দে পুশ that let's take down Bashar, and then there was a unity and the sense of unity যেটা অতদিন ছিল না। because another problem সিরিয়ার মধ্যে ছিল যে রেবেল ফ্যাকশন নিজের মধ্যে ফাইট করতো। সো এই জায়গায় দেখা গেছে একটা ইউনিটি আসছে, যে তারা সবাই বলতেছে দিস ইজ এ অপরচুনিটি, let's be done with Bashar al-Assad, and they all agreed. And alhamdulillah, when you see Muslim unite, the fruit we can see. Now Russia, we know, was very weak, was probably drained in Ukraine. So, and then Bashar al-Assad is a guy very unpopular and quite ineffective as well. In fact, আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে ওই যখন মুজাহিদিনরা ঢুকতেছিল অন্যান্য সিটির মধ্যে, ইভেন দামাস্কাসের মধ্যে, সিরিয়ান আর্মি যেটা ন্যাশনাল আর্মি, বাশার আল আসাদের আর্মি, তারা they didn't put a fight up. তাদের ইউনিফর্ম
রাস্তায় ছুঁড়ে ফেলে ইয়েস, পালিয়ে চলে গেছে। ওইখানে একটা ওয়াজ ইন্টারেস্টিং ইভেন্ট ওইটা ঘটছে যে সিরিয়ান আর্মির একটা পার্সোনাল সে বলতেছে যে তাদেরকে জোর করে বাসার রাখতো। বাশার আসাদের ভাই মাহের আল আসাদ, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওই নার্কো লিডার। I don't know if you know, লিডিস্টের মধ্যে ইটস নোন ইউসি, আই থিঙ্ক ইটস কল ক্যাপ্টাগন, দ্য ড্রাগটা যেটা ইউজ করতো। এভাবেই তারা ফান্ড করতো তাদের মিলিটারি। বাট মিলিটারিদেরকে ওই মিলিটারি বলতেছিল যে তাদের মাসিক আয় ছিল $40 মাত্র, লাইক 4,000 টাকা বাংলাদেশ। Barely anything, yeah. আর তাদেরকে 2-3 দিনে খাবার দেওয়া হয়তো বার্গার বুট ছিল গমের মতো, আর জোর করে তাদেরকে ঠান্ডার মধ্যে। সো দিস ওয়াজ এইভাবে বাশার আল আসাদ তার নিজের আর্মিকে ট্রিট করতেছিল, যারা তাকে ধরে রাখতেছিল। সো রাশিয়া দেখছে যে এই দিস গাই, তার নিজের মানুষের মধ্যে কোনো নাই, সাপোর্ট নাই, আর্মি সাপোর্ট নাই, ইজ ইউজলেস, তাদের অন্যদিকে ফোকাস করা দরকার। সো obviously রাশিয়া লেফট, ইরান লস্ট their হিজবুল্লাহ মিলিশিয়া, লেবাননের মধ্যে টপ হেড অল were killed by Israel, obviously unfortunately. So this was a opportunity, yeah. Now obviously HTS gone to power. HTS এখন অনেক বিবৃতি দিতেছে যে তারা কি চায়, কিভাবে চায়, কিভাবে করবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল বডিদের সাথে তারা খোলামেলা কথা বলতেছে, ওয়েস্টের সাথে কথা বলতেছে। এখন এটা কেন হচ্ছে, কিভাবে হইতেছে, এটা অবভিয়াসলি আমরা ডিসকাস করতে পারি, বাট এতটুকু আমরা বলতে পারি যে সিরিয়ান মানুষেরা যে অত্যাচার জুলুমের মধ্যে দিয়ে গিয়েছে এবং যে ত্যাগ তারা স্বীকার করছে এই ইয়ের মধ্যে, এটা যে কারো বলার জন্য, কারো কথার জন্য তারা গিয়ে বাশার আল আসাদকে ঘটিয়েছে, দিস ইজ জাস্ট ফানি। Sorry, we had a bit of a technical issue. Just going back to the point, আপনি বলতেছিলেন যে এখানে কোনো একটা স্পেসিফিক পাওয়ার বা কোনো একটা স্পেসিফিক মুভমেন্ট বা কেউ কোনো একটা সিঙ্গেল প্লেয়ার এখানে প্রোঅ্যাক্টিভলি বাশার আল আসাদকে রিমুভ করে না। যদি আপনি এইটা কন্টিনিউ করেন এই ডিসকাশনটা। সো এটা বলতেছিলাম যে এই যখন আমরা শুনি যে একটা প্লেয়ার পুরো sort of serial revolutionary একটা কনক্লুশন নিয়ে আসছে, বাশার আল আসাদের প্রথম ঘটাইছে, তারা একটা উদ্দেশ্য বলতেছে। যদি আমেরিকাটা বলে থাকে আমেরিকার একটা উদ্দেশ্য বলতেছে, হয়তো তারা বলতেছে যে আমরাই ঘটাইছি, এখন আমাদের একটা এখানে একটা কন্ট্রিবিউশন ছিল, তাইলে আমরা এখান থেকে কিছু নিতে হবে। টার্কি করলে টার্কির একটা ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে। ইসরায়েল বললে, ইসরায়েল ইনফ্যাক্ট প্রথমে তাদের একটা আই থিঙ্ক বলছিল, পলিটিশিয়ান বলছিল যে তারা করছে বিকজ they have something to gain from it. Do you see? We believe that no, it's a purely Islamic movement, এবং ইসলাম এবং সিরিয়ার মুসলমানরা এটা তাদের স্ট্রাগলের মধ্যে দিয়ে প্রবলেম নিয়ে আসছে, এবং তাদের সেলফ ডিটারমিনেশন আমরা দেখতে হবে, তারা কি চায় এটা আমরা দেখতে হবে। আর জাস্ট বিলিভিং যে মুসলমানদের স্ট্রাগল শুধু ওই বাইরে থেকেই শুধু কন্ট্রোল করা হয়, দিস ইজ নট রাইট। এটা হইলে আমেরিকার 13-14 বছর লাগতো না রিপ্লেসমেন্ট করছে। আমেরিকার কোনো পার্টিকুলার কোনো ফ্রেম নেই এর সাথে, এইচটিএস এর সাথে বা ইসলামিক ফ্র্যাকশনের সাথে। হঠাৎ করে তাদের যে এরকম মায়া জেগে উঠলো এসটির সাথে, ডেফিনেটলি। এবং বলাই বাহুল্য যে আমেরিকান যে ইম্পেরিয়ালিজম, তাদের এমন কোনো এখন ইটস অন ডিক্লাইন, তাদের পাওয়ার নাই যে তারা হঠাৎ করে বলল আর একটা দেশের এরকম একটা ডিক্টেটরিয়াল পাওয়ার সাডেনলি রিমুভ হয়ে গেল। The CIA or the likes of the American imperialism does not hold that power এর মধ্যে। এটা যদি এরকম কেস হইতো, then they could have moved on they could have resolved the Ukraine issue so easily. So that's not the reality. আমরা যেটা বুঝতে পারি, হয়তো এই পুরো ঘটনা হয়তো আমেরিকার কারেন্ট প্ল্যানের সাথে যায়, এটা হইতে পারে যে রাশিয়াকে তারা কোনো একটা কারণে একটা কম্প্রোমাইজের মধ্যে এই মধ্যপ্রাচ্যে নিয়ে আসতে হয়েছিল তাদেরকে, এবং রাশিয়া নিজেই চলে গেছে। এটা হয়তো তাদের ইন্টারেস্টের মধ্যে পড়তে পারে, ইসরায়েলের ইন্টারেস্ট এটা পড়তে পারে যে হিজবুল্লাহ এবং ইরানের যে লিঙ্ক ছিল, ফিজিক্যাল লিঙ্ক, এটা কাট অফ হয়ে গেছে এখন বাশার আল আসাদ পড়ার সাথে। সো এগুলো হয়তো তাদের ইন্টারেস্টের সাথে যায়, বাট শুধু তাদের ইন্টারেস্টের সাথে মিলে গেলেই যে তারাই করিয়েছে, দিস ইজ নট হাউ উই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স।
Definitely. So, naturally moving on from this discussion, next যে ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলাপ করতেছিলাম, obviously আমরা বুঝতে পারতেছি যে this is a big thing that happened in Middle Eastern politics এর মধ্যে or the regional politics এর মধ্যে. Syria is a big thing. It connects a lot of different aspects, lot of different geography, and strategically as well, is being so close to Israel, so close to Iraq, and so close to Turkey, bordering with all of this country. এখানে this is a big thing যেটা হয়েছে. সো আপনি কি মনে করেন যে এই ঘটনার মাধ্যমে রিজিওনাল পলিটিক্স এর মধ্যে কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে? Another thing I want to add to this, Bashar al-Assad is gone, but there are many অনেক tyrant, they are still out there. Sisi is still there. The bin Salman families is still there. The bin Zayeds are there. What are they thinking? What kind of impact this can have মুসলমান উম্মার মধ্যে, যে আমরা চাইলেই কি এই ধরনের টাইরেন্ট গুলোকে রিমুভ করতে পারি কিনা? আমি হয়তো দ্বিতীয় প্রশ্নের আগে চলে আসি যে বাকি ডিক্টেটরগুলো কি চিন্তা করছে। অবভিয়াসলি যখন আরব বসন্ত শুরু হয় আমরা দেখছি একটা ডোমিনো এফেক্ট, একটার পর একটা স্বৈরাচারের পতন হচ্ছিল। তখন আমরা দেখছি যে সৌদি আরবের মধ্যে দেশের মধ্যে ফ্যামিলি তারা নিজেদের জনগণকে মানে একটা হিসাব ছাড়া অঙ্কের অর্থ দিতেছিল। তারা এই ডিভিডেন্ডস তারা যেন এই বিপ্লবের মধ্যে সংযুক্ত না হয়। বাশার আসাদ পতনের পরে যে রিপোর্ট, আপনি এটা দেখছেন কিনা না, আপনার সিসি, ইজিপ্টের সিসি একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলন করার পরে সে বলে যে আমার হাতে জনগণের রক্ত নাই, আর আমি মানুষের ধন দৌলত আমি আমি নাই। You can see তারা কি এটা বলতেছে, because শুরুর মনে পুলিশ আমরা জানি হাসিনার পতন ঘটছে আগস্টে, সাথে সাথে বাশার আসাদের পতন ঘটছে, বাকি সবগুলা টনক নড়তেছে। And this is what we can see, যখন উম্মার একটা ডাইরেকশনের মধ্যে তারা স্থির থাকে এবং ইউনিটি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন্চুয়ালি বারাকা দেন। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবগুলা স্বৈরাচারকে একের পর এক সরিয়ে দেন এবং ইসলামের ঝান্ডা নিচ করে একতা এনে দেন। Going back to regional impact কি হবে, এটা বুঝতে গেলে I think we need to understand যে world order কে চালায় হচ্ছে আমেরিকা। আমরা আগে বলতেছিলাম যে কলোনিয়ালিস্ট ব্রিটেন এবং ফ্রান্সের একটা স্ট্র্যাটেজি ছিল যে কলোনাইজ ল্যান্ড গুলাকে কিভাবে তারা কন্ট্রোলের মধ্যে রাখবে, এবং তাদের জেনারেল স্ট্র্যাটেজি ছিল যে ওইখানে একটা তাদের লয়াল একটা ডিক্টেটর থাকবে, একটা এজেন্ট থাকবে, আর এই এজেন্ট একটা মানে একটা গুন্ডার মতো ভাবে সবাইকে অত্যাচার করবে এবং কলোনিয়ালিস্টদেরকে ওই দেশের মধ্যে যা ভালো জিনিস সেগুলা যারা লুটপাট করে ওইখানের মধ্যে পাঠিয়ে দেবে, কলোনাইজারের ক্যাপিটালে পাঠাবে, আর এই থেকে একটা লভ্যাংশ তারা পাবে, কলোনাইজার দেবে। দিস ওয়াজ ব্রিটিশ স্ট্র্যাটেজি। নাও আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যখন সে বিশ্ব রাজনীতিতে ঢুকে, দুইটা প্রবলেম। একটা হইতেছে যে আমেরিকা ফ্রান্স আগের যে কলোনাইজার্স তাদের ইনফ্লুয়েন্স মুক্ত যদি না করতে পারে এই মধ্যপ্রাচ্যের দেশগুলা বা অন্যান্য আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এই জায়গাগুলোর মধ্যে, তাইলে না হইলে মানে একটা ফুল একটা ইনফ্লুয়েন্স তারা বিস্তার করতে পারবে না এই অঞ্চলগুলোর মধ্যে। সেকেন্ডলি আমেরিকার স্ট্র্যাটেজি ছিল যে দিস পিপল তারা যেভাবে এদেরকে হ্যান্ডেল করতেছে, দিস ইজ টু কস্টলি, এটা স্টেবল না। না, স্টেবিলিটি বলতে আমেরিকা বুঝে তিনটা জিনিস, এটা তাদের স্টেট ডিপার্টমেন্টের মধ্যে লেখা আছে। তারা স্টেবিলিটি বলতে বোঝায় যে এখানের মধ্যে একটা তাদের আইডিওলজিক্যাল স্টেবিলিটি থাকবে, মানে আইডিওলজি একটা প্রভাব বিস্তার হবে। একটা রাজনৈতিক স্টেবিলিটি মানে তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য যেগুলো থাকবে, অবজেক্টিভ যা থাকবে এগুলা এখানে ফুলফিল হবে, এবং অর্থনৈতিক যে অবজেক্টিভ সেগুলো ফুলফিল হবে। সো ফর এক্সাম্পল তারা লো কাস্টমার ফি, লো ট্রেডিং ফি, ওপেন মার্কেট এগুলা থাকবে, তাদের লয়াল একটা গ্রুপ থাকবে যারা মানে মানুষদেরকে খুশি রাখবে এবং সের সাথে in a long term basis আমেরিকান সার্ভিস দেবে। So America looked into it from a very technical point of view, যে আমরা কিভাবে এই মেইনটেনেন্সকে very cost effective করব এবং লং লাস্টিং করব। বিকজ আমরা দেখছি যে অন্যান্য জায়গায়
যে ডিক্টেটরস গুলোকে ব্রিটিশ এবং ইয়েরা রেখে গেছিল তাদের মধ্যে শুধু কু অ্যান্ড কাউন্টার কু, ফর এক্সাম্পল ইরাকের মধ্যে কাউন্টার কু করে ইয়ে আছে, সাদ্দাম আছে, এরকম অনেক হয়েছে। So America doesn't want that. America wants a long-lasting stability. And stability বলতে তারা বুঝাইতেছে যে আহ, এমন একটা স্টেবিলিটি যেটা তাদের, ফর এক্সাম্পল এগেন কিসিঞ্জার বলছিল যে সামটাইমস কোন একটা রিজিয়নের মধ্যে স্টেবিলিটি আনতে গেলে ইউ নিড টু সরব একটা এখানে একটু একটা একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করতে হয়, বিকজ যে স্টেবিলিটি এখন আছে এটা হয়তো অন্য একজনের সৃষ্টি করা স্টেবিলিটি, এই স্টেবিলিটি আমাদের হ্যাঁ সার্ভ করতেছে না। সো দিস ইজ হাউ আমেরিকা লুকস এট ইট, ইউ সি। সো যে অর্ডার ব্রিটিশ এবং ফ্রান্স এবং আরো কলোনিয়াল পাওয়াররা সৃষ্টি করছিল, এই স্টেবিলিটি ভেঙে নতুন স্টেবিলিটি সৃষ্টি করতে হবে। নাও হিস্টোরিক্যালি আমরা দেখছি যে বাই দ্য ওয়ে আমেরিকা অ্যাগেইন ওয়ার্ল্ডকে তিনটা ভাগে দেখে, এবং এটা আবার তাদের স্টেট ডিপার্টমেন্টে লেখা আছে যে তারা দেখে ওয়ার্ল্ড হইতেছে, there are some people or some section, তাদেরকে তারা দেখে যে তারা ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করতে পারবে। সো তারা দেখে যে কিভাবে ওয়ার্ল্ড অর্ডার করা যায়, তারা ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করতে পারবে, তাদের সাথে কিভাবে ডিল করা যায়, কিভাবে তারা রিজিয়নকে কন্ট্রোল করতে পারে, স্টেবিলাইজ করতে পারে, আর কিভাবে তারা সার্টেন দেশগুলোকে, ফর এক্সাম্পল রাশিয়াকে তারা দেখতো যে রাশিয়া এমন একটা দেশ যেটা ওয়ার্ল্ড অর্ডারকে মানে ডিস্টার্ব করতে পারে, আমেরিকান সৃষ্টি। ইউরোপ ইজ দ্য সেম, ইউরোপ যদিও ফ্রেন্ড, বাট ইউরোপ কিন্তু আমেরিকান ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করতে পারে। সো ইউরোপকে দিয়ে তাদের তাদের ওই ডিপার্টমেন্টে যেন তারা ডিস্টার্ব না করে। চায়না এখন এই লেভেল, আগে চায়না ছিল না, চায়না এই লেভেলে চলে আসছে এখন। ইন্ডিয়া পাকিস্তান রিজন, ইন্দো প্যাসিফিক রিজন ফর এক্সাম্পল, এটা তারা দেখে না যে ওয়ার্ল্ড অর্ডারকে, তারা আমেরিকান ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করবে, তারা মনে করে যে এটা একটা রিজিয়নাল মধ্যে থাকবে। দেন ইউ হ্যাভ সার্টেন কান্ট্রিজ লাইক টার্কিকে তারা ইউরোপের সাথে করতে পারতেছে না রিজনের সাথে, কারণ ইউর মধ্যে টার্কি ঢুকতে পারছে না, আবার এটা টার্কিকে তারা সেপারেট করতে হয়। সো তারা এরকম দেখে যে ওয়ার্ল্ডকে ডিভাইড করে দেখে যে কোন কোন প্লেয়ার ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করতে পারে, এবং আমেরিকান যে সৃষ্ট স্টেবিলিটিটা কিভাবে নষ্ট করে দিতে পারবে বা এটাকে মেনটেন করা যায়, এবং রিজিয়নালি কিভাবে করা যায়, এবং দেন কান্ট্রি ওয়াইজ। না কুইক এক্সাম্পল ক্যান বি, যখন ইন্ডিয়া যখন তারা বলে যে তারা পারমাণবিক তারা তৈরি করতে পারছে, যতগুলো দেশ পারমাণবিক বোমা সৃষ্টি করছে তার মধ্যে পাকিস্তান সবচেয়ে দ্রুততম সময়ে পারমাণবিক বোমা সৃষ্টি করে। ইনফ্যাক্ট পাকিস্তান এটা করতে পারছে বিকজ আমেরিকা দেখছে যে এই রিজিয়নের মধ্যে যদি ইন্ডিয়া এত পাওয়ারফুল হয়ে যায়, তাইলে এখানে একটা ডিস্টার্ব হবে, আমেরিকান স্টেবিলিটি রিজিয়নের মধ্যে ডিস্টার্ব হবে। সো আমেরিকায় আসলে ইউরেনিয়াম যেগুলো লাগে, যেগুলো অনেক দিন লাগে রিসার্চ করে, মানে নিউক্লিয়ার পাওয়ার তৈরি করা, আমেরিকা পাকিস্তানকে দিয়ে জাস্ট টু ব্যালেন্স দ্য পাওয়ার। ইরানিয়ান রিভলিউশন যেটা ছিল, এটা শাহ যে ইয়ে ছিল রিজিম, এটা ব্রিটিশরা রেখে গিয়েছিল, তাই না? বাট খোমেনিকে কিন্তু পাওয়ার কে আনছে। ইটস এ ফ্যাক্ট নাও যে আমেরিকানরা এই রেভলিউশন করে খোমেনিকে পাওয়ারে নিয়ে আসে। যদিও আমেরিকান আর ইরানের মধ্যে আমরা কনফ্লিক্ট দেখি, অরিজিনালি আমেরিকা ব্রিটিশদের ইনফ্লুয়েন্স মুক্ত করার জন্য এই অঞ্চলে ওই ইসলামিক রেভলিউশন, যে ইরানিয়ান রেভলিউশনটা করা। না যেটা আমি বলতেছি যে ওই অ্যান্থনি ব্লিংকেন, যে হইতেছে কারেন্ট ইজ এ ফরেন ডিপ্লোম্যাট ইয়ার ওই আমেরিকান, সে রিসেন্টলি বলছে যে এই দিস রিজিয়ন, মধ্যপ্রাচ্যের কথা বলছে, যে এটা এই রিজিয়ন, এই অঞ্চল একটা চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা গত 100 বছর হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন এরকম পলিটিশিয়ান যখন এরকম মন্তব্য করে, আমরা খুব কেয়ারফুলি লক্ষ্য করা উচিত কি বলতেছে সে। অ্যান্থনি ব্লিংকেন যেটা বলতেছিল যে 100 বছর আগে খিলাফত ধ্বংসের পূর্বে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা মিডল ইস্ট ড্র করে এগ্রিমেন্টের মাধ্যমে এবং বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েলের জন্ম হয়। সো এরপরে মিডল ইস্ট কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। দ্য মিডল ইস্ট আমরা এখন যেটা দেখছি, এটার কমপ্লিট ক্রেডিট British and South Picket and Balfour Declaration. But এই ডিজাইন
was done by British and France. Not exactly designed by America. Now, America looking at তারা তারা কিভাবে ডিল করবে তাদের ওয়ার্ল্ড অর্ডার এবং তারা স্টেবিলিটি কিভাবে আনবে, তারা ভাবছে যে we need to change this and draw a new map for this region. Now this been their target, do you see? এবং আমরা দেখছি যে এই মধ্যপ্রাচ্যের মধ্যে তারা বিভিন্ন সময় কু করিয়েছে ব্রিটিশ এজেন্টকে সরায় American. আমেরিকান এজেন্ট নিয়ে আসার জন্য। ফর এক্সাম্পল সাদ্দাম কিন্তু ছিল ব্রিটিশ এজেন্ট, সাদ্দামকে সরায় নিছে আমেরিকা উইথ 1990 ওয়ার এবং 2003 ওয়ারের মধ্যে দিয়ে। নাও দিস Palestine struggle that happened to Syria is very much relevant to American interest for the region. Do you see? Just to maybe simple করার জন্য আমেরিকা এখন চাইতেছে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা সিকিউরিটি কাউন্সিল গড়ার জন্য, মিডল ইস্ট সিকিউরিটি কাউন্সিল। এর মানে হচ্ছে যে এখানের মধ্যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেভাবে আছে যে কেউ যদি আমেরিকার কথা না শুনে ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে তারা পানিশ করবে তাকে। আমেরিকা পানিশিং দিস ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা লেজিটিমেট একটা নিউট্রাল একটা বডি এটাকে পানিশ করতেছে। তো তারা চাইতেছে যে মিডল ইস্টের মধ্যে একটা মিডল ইস্ট সিকিউরিটি কাউন্সিল হবে, যেখানে মিডল ইস্টের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটা ওই বডি করবে। সো অ্যাগেইন মানুষ দেখবে না যেটা আমেরিকা করতেছে, এটা বলছে মিডল ইস্ট একটা সমন্বিতভাবে এটাকে ডিল করতেছে। না তাদের ভয় কি এখানে? তাদের তিনটা ভয়। একটা হইতেছে যে এই অঞ্চলে তাদের অনেক ইকোনমিক ইন্টারেস্ট রয়েছে, এখানে অনেক মিনারেল রয়েছে, এনার্জি রয়েছে। দ্বিতীয়ত এখানে তাদের অনেক মিলিটারি বেস রয়েছে। তৃতীয়ত এখানের অঞ্চলের মানুষ আইডিওলজিক্যালি ইসলামের মধ্যে ইনগ্রেইন্ড। আর ইসলাম ক্যান ডিস্টার্ব দ্য ওয়ার্ল্ড অর্ডার অফ আমেরিকা। না অরিজিনালি মিডল ইস্ট কিন্তু ছিল না ওই রিজিয়ন হিসেবে দেখতো। সিরিয়া 13 বছর আগে আমি ওটা নিয়ে এসেছি যে 13 বছরের সিরিয়ার যে স্ট্রাগল থেকে সিরিয়া ওই লেভেলে চলে গেছে। ইটস নট এ রিজিয়নাল কান্ট্রি ওয়াইজ ইস্যু যে তারা ডিল করতেছে। সিরিয়ান রেভলিউশন ক্যান ডিস্টার্ব দ্য ওয়ার্ল্ড অর্ডার, the stability that America wants. Very interesting. And this is why Syria is very different for America. Do you see? And this is why America is very much involved. Do you see? America can compromise as long as এখানে তারা stability চায়। Now আমি যেভাবে আগে বলছিলাম যে ক্রিসিঞ্জার বলছিল যে সিরিয়ান মানুষ sufficiently colonized হয় নাই। So they and this goes actually in fact quite in line with the hadith of Rasulullah sallallahu alaihi wasallam. শামের মানুষেরা করাপ্ট হয়ে গেলে তোমাদের মধ্যে কোনো ভালো থাকবে না। কিসিঞ্জার কিন্তু ওটা দিকে কোথায় বলছে যে তারা সাফিসিয়েন্টলি কলোনাইজ করা হয় নাই। সো এই জন্য সিরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আমেরিকা। নাও আমেরিকা যেটা চাইতেছে যে ওই সিকিউরিটি কাউন্সিল যেটা সেটা তারা বানাইতে চাইতেছে, এখানের মধ্যে তারা বলছে যে 6টা দেশ থাকবে। আমেরিকা সে এটাকে অবভিয়াসলি হেড করবে। দেন রাশিয়া সেখানে just to get legitimacy internationally. It's not one-sided, yeah. But as you can see, Russia ke tara involve kora abar Russia ke tara out kore dite pare. This just you রাজনীতির মধ্যে তারা তাদের use and abuse করা, outplay them. So probably Russia এখন তারা involve করতেছে, but at some point they will kick them out. So Russia কে আনতেছে just to give like say democracies, legitimacy. Then Israel, Iran, Saudi Arabia and Turkey. Do you see? Very interesting যে এই ছটা দেশ কেন? Obviously আমরা আমেরিকা বলতেছি তার রাশিয়াকে just to give legitimacy. Israel has to be part of it because Israel a security councilor যদি member for, then it goes legitimacy. You see, it becomes a fully fledged country, state and acceptable country. Normalization হয় এখানের মধ্যে, which gives stability for America. So কোনো disturbance নাই, ইকোনমিক মানে যে ফায়দা তারা পাইতেছে, রাজনৈতিক ফায়দা পাইতেছে এবং আইডিওলজিক্যাল ফায়দা তারা পাইতেছে। ইরান wants some sort of security, যে যেন ইসরায়েল এবং সৌদি তাদের প্রতিনিধিত্ব তাদের সাথে যেন যুদ্ধ না থাকে। They want a breathing space as well. They want a secure buffer zone. Iran wants
সেম জিনিস সাউদি আরবিয়া, they both think যে তারা হয়তো পুরোটাই লুজ করে ফেলবে একে অপরের প্রতি, সো এক ধরনের স্টেবিলিটি তাদের জন্য আসলে তাদের জন্য ভালো। টার্কি again, টার্কি wants it because টার্কির ভয় হইতেছে যে যে কার্ডিশ সেপারেটিস্ট গ্রুপ যারা আছে তারা যদি কোনো রকমের নিজেদের একটা রাষ্ট্র বানিয়ে নিতে পারে, হয়তো ইরাকের মধ্যে, কারণ কুর্দিস্তান ইরাকের মধ্যে আছে, সিরিয়াতে আছে, সিরিয়াতে আছে এবং টার্কিতে আছে। টার্কিতেও আছে, যদি কোনো এক জায়গায় যদি তারা একটা কুর্দিশ স্টেট নিয়ে আসতে পারে তাইলে তারা বাকি কুর্দিশদেরকে ডাক দিবে যে এক হওয়ার জন্য, এটাকে টার্কিকে মানে ডিভাইড করে দেবে। And also Turkey wants to be in the international Yeah. sort of like ইউরোপের মধ্যে জয়েন করতে পারে নাই, মিডল ইস্ট সিকিউরিটি কাউন্সিল জয়েন করতে পারলে it's a gain for them. So you can see আমেরিকা কিভাবে they are quite clever about it, the long term plan, কিভাবে তারা এই অঞ্চলকে নতুন করে সাজাতে চাচ্ছে এবং নতুন করে লং টার্মের জন্য তারা সেট আপ করতে চাইতেছে, which is they are calling stability. In fact বাইডেন বলতেছে, I think একসাথে বাইডেন লিখেছিল যে এই রিজিয়নে stability is very important. Stability for Middle East is very important. This is Biden is saying now, you see. And what they mean by that is stability for the interest of the American state. Now, this is what we understand. America চাইতেছে না এখানে একটা বড় ধরনের যুদ্ধ হোক, you see. And in fact, যখন ফিলিস্তিনের 7th of October শুরু হয় তখন প্রথম থেকে তারা বলতেছিল, সব পার্টিকেই বলতেছিল যে we don't want this to grow into a regional war, do you see. This is the red line তারা বলছে। So they don't want, do you see, as long as এখানের মধ্যে একটা গ্রুপ থাকবে যে ওই তিনটা ফায়দা যেটা তাদেরকে সার্ভ করবে, যে আমেরিকা's got a free market there, তাদের ইকোনমিক ফায়দা পাচ্ছে, এখানে কোনো বেসিক্যালি বাই দ্য ওয়ে ওই সিকিউরিটি কাউন্সিল যদি মিডল ইস্টের মধ্যে আসে তখন যদি কোনো ইসলামিক মুভমেন্ট ইসলাম চায় তখন সেটা কে ডিল করবে, অভ্যন্তরীণভাবে মিডল ইস্ট ডিল করবে। তখন আমেরিকা বলবে না যে না আমি বাইরে থেকে নাক গলাইতেছি। তখন ইফ ইউ আপনার নিজের মধ্যে নিজের মানুষের যদি আপনাকে থামিয়ে দেয়, then you got an enemy in the house, you see, and that's what America wants: political stability, ideological stability, and free market from all these countries, you see. এর মধ্যে যদি কেউ মসজিদ চায়, মন্দির চায়, নামাজ পড়তে চায়, সেমি ইসলামিক চায়, no problem, as long as এই no problem. So this is what America is wanting in Middle East now, and going forward সাথে তারা একটা ডিল করতে পারবে যে লং টার্মে মোটামুটি দেশের উন্নতি করো, নো প্রবলেম, তোমার মানুষ যেভাবে চায় তাদেরকে চলতে দাও, নো প্রবলেম, বাট ডোন্ট ডিস্টার্ব মাই ব্যালেন্স, don't disturb my interest, do you see. They can come to a compromise. This is what America is doing, do you see. Now it's maintaining its world order in a very stable way, do you see, in a very systematic way. সে কন্টিনিউয়াসলি ফান্ড করা লাগবে না একটি ডিক্টেটরের মিলিটারিকে, ডিক্টেটর লয়ালটি সুইচ করবে না, do you see. None of this will happen, do you see. You just be stable, low cost maintenance, and then you get this interest, you see. So this is what's happening currently. Yeah, I know there are some questions like Israel, obviously there is an answer to this, but this is what's going to happen. America এটা চাইবে এখানের মধ্যে, there are no, I know Britain, Europe, অন্যান্য টার্কি তারা এখানে তাদের কিছু দাবি দাওয়া আছে। End of the day, as long as এটা আমেরিকান গ্লোবাল ভিশন যেটা এটার সাথে যদি ম্যাচ করে, America will strike a deal with whoever that wants to go to power, do you see. Now কি হওয়া উচিত, that's obviously a different question. I think that sort of আলোচনা শেষের দিকে this is the point I wanted to raise. Look, সিরিয়ার মানুষ গত 40-50 বছর যাবত এই অপারেশনের দ্বারা সাফার করতেছে। After all of this, Bashar al-Assad এই মাসে তার পতন হয়েছে, and Syrian people, they deserve a bit of respite. They deserve that opportunity, that moment to celebrate, to regather themselves. So obviously we know যে এরকম সিমিলার রেভলিউশন যেটা আপনি বললেন লিবিয়ায় হয়েছে, ইজিপ্টে হয়েছে, ইয়েমেনে হয়েছে, and we know the result of this. They're not looking very great.
Libyaর মধ্যে there is infighting. Libya was one of the most prosperous country in the North Africa. তাদের government is to give dividends তাদের citizenদের জন্য. This was a very prosperous nation. Yemen had big dreams, big hopes, like of Egypt as well. তাদের economic অবস্থা একদম 12টা. So we know now these countries, তাদের revolution didn't bring them a better life as such, what the people had hoped for. So for Syrian people, as you said, like for now it's early days. তারা কোন direction এ যাইতেছে, কোন trajectory যাইতেছে, to analyze that, because they deserve that, that moment of respite, to regather, to build their institutions and things like this. But as you said, কোন direction এ আপনি মনে করেন যে তাদের যাওয়া উচিত, বা কোন direction এ what we want them to achieve? আগে যেটা বললেন যে Syria is not an isolated nation; they're interconnected with the Muslim Ummah. The last name you mentioned, Mozambique, Turkish Sharif, Shahjul, many other people, many other British doctors, they went. So these people are not Syrian. They went there for the love of the Ummah, for the love of the Syrian people. So they're interconnected with the Ummah. Yes, so what do we want for the rebel যারা আছে, অনেক rebel Uzbek fighters এখানে, even Uyghur fighters, Uyghur fighters এখানে আছে. So yes, এটা উম্মার একটা বিপ্লব ছিল definitely, but of course এটা mainly Syrianদের struggle, but Syrian is a part of Ummah. We don't divide our Ummah. Definitely. Inna hadhihi ummatukum ummatun wahida Yeah. wa ana rabbukum fa'budun. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের উম্মাহ শুধুমাত্র এক উম্মাহ, তোমরা সবাই মিলে আমার ইবাদত করো। সো আমরা এইভাবে দেখি না। However, obviously তারা যে লস করছে আমরা সেই লস করি নাই। এখানে তাদের ভয়েস ইজ গ্রেটার। কিন্তু এখানের মধ্যে এটাও আমরা বলতে হবে যে এই সিরিয়ান রেভলিউশনের কনক্লুশন বা ফল কি হবে, এটার মধ্যে যে শুধু সিরিয়ানরাই তারা ভয়েস দিচ্ছে আর কেউ দিচ্ছে এরকম না। এখানে বাকি সবাই এখানে তার নাক গলাইতেছে। আমেরিকা বলতেছে এখানে কি হওয়া উচিত, বিবিসি যদি আপনি দেখেন তার বিবিসি প্রতিদিন বলতেছে এখানে কি হওয়া উচিত। ইউরোপিয়ান ইউনিয়ন গতকালকে বলতেছে যে উই শুড বি ইন সিরিয়া, আমাদের এখানে ইনভলভ হওয়া উচিত, উই শুড হ্যাভ আ সে। সো ইফ যদি বাকি সবাই এখানের মধ্যে পার্টিসিপেট করতে পারে যে কি ধরনের চেঞ্জ হয় আর তারা এই চেঞ্জ নিয়ে আসতে চায় তাদের মতো করে, তাহলে মুসলমান উম্মাহ যারা আকীদার মধ্যে বিশ্বাস একতাবদ্ধ এবং এই স্ট্রাগলের মধ্যে মানে একের সাথে মানে হাতে হাত ধরেছিল, তারা কেন তাদের ওপিনিয়ন দেবে না ইসলামের ভিত্তিতে? ডেফিনেটলি উই শুড নট বি শাইং অ্যাওয়ে ফ্রম ভয়েসিং আওয়ার ওপিনিয়ন। আর আমরা এটা করতেছি না আমাদের নিজের সাথে, এটা উম্মার সাথে, ইসলামের সাথে এবং সিরিয়ানদের সাথেই আমরা করছি। এবং সিরিয়ান মুসলমানটা ভালো করেই জানে, আদারওয়াইজ তারা মুবারকের মতো, সরি সিসির মতো বা এই আন্নাহাদা পার্টির মতো অন্য কাউকে নিয়ে তারা খুশি হয়ে যেত। কোয়ালিশন ফর যেটা আমেরিকান ছিল তারা এই সবগুলোকে রিজেক্ট করছে বিকজ তারা একটা ইসলামিক সলিউশন চাইছিল। নাও বিলাল আব্দুল করিমকে এই একটা পডকাস্টের মধ্যে শেখ শাদি আল মারসি উনি জিজ্ঞেস করেছিলেন যে এইচটিএস এবং এই রোবট গ্রুপের কাছ থেকে আমরা কি আশা করতে পারি, কি চেঞ্জ। এন্ড বিলাল আব্দুল করিম ভেরি ইন্টারেস্টিংলি উনি বলছেন যে আমি এই প্রশ্নকেই রিজেক্ট করি। ইটস নট যে আমরা কি চাই তাদের কাছ থেকে, আমরা এভাবে বলা উচিত যে উম্মাহ তাদেরকে দিয়ে কি করাতে চায়। আমরা বলতে পারবো না যে তারা এখন বেঁচে এখন দেখি তারা কি করে, দিস ইজ রং। তারা তাদের যে রেভলিউশনটাকে সাকসেস করে নাই উম্মার সাপোর্ট ছাড়া। উম্মাহ বলে দিছে কি করতে হবে, এটা চ্যারিটি দিয়ে হোক, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দিয়ে হোক, অন্য যে কোনো হোক, এটা উম্মাহ সাপোর্ট করে তাদেরকে এখানে পাঠাইছে। এখন উম্মাহ তাদেরকে গাইড করতে হবে যে তারা উম্মাহ কি চায়। The job is not done. So this I found this is very profound statement by Bilal Abdul Karim যে এই প্রশ্ন করা যাবে না যে দেখি তারা কি চায়, আমরা তাদেরকে গাইড করতে হবে, দাওয়া করতে হবে, আমর বিল মারুফ করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে যে এই জিনিস করতে হবে, এই জিনিস করা যাবে না। এটা আমরা সিরিয়ান মানুষদেরকে বলতে হবে, উম্মাহ এদেরকে তাদেরকে বলতে হবে, তাদেরকে আমরা বলতে হবে যে আমেরিকান যে স্টেবিলিটি প্ল্যান, আমেরিকার মধ্যপ্রাচ্য সিকিউরিটি কাউন্সিলের প্ল্যান এবং হিস্টোরিক্যাল যে বিট্রায়াল আমরা দেখেছি আমেরিকা এবং অন্যান্য দেশগুলোর মধ্যে, আপনি যে এগুলো আমরা তাদেরকে বলতে হবে যে ইউ মাস্ট লার্ন আওয়ার লেসন ফ্রম দিস। আমরা বারবার একই গর্ত থেকে ধ্বংসিত হতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের কাজ, এটা আমাদেরকে করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যে
দাওয়া টু দ্য লিডার্স, এটা আমাদের প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে, বিকজ শয়তানরা আছে এখানে, তাদের সাথে একই টেবিলে বসতেছে এবং উই ডোন্ট নো তারা কার ফাঁদে পা দিতে পারে। সো আমরা অ্যাজ বিলিভার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, যে একজন মুমিন আরেক মুমিনের আয়নার মতো, আয়নার স্বরূপ। সো আমরা তাদেরকে দেখাতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড হইতেছে যে আমেরিকা নোজ যে এখান থেকে অ্যাজ আই সেড একটা ওয়ার্ল্ড অর্ডারের চেঞ্জ আসতে পারে। ডু ইউ সি? সো এটা যে একটা অপরচুনিটি আসছে, এটা তো হাতছাড়া করা আমার জন্য ঠিক হবে না। Because আমরা বাকি যত কিছু চেয়েছি, বলছেন ইজিপ্ট, সিরিয়া, সরি লিবিয়া, মরবে, এটা কোনো ফায়দা হয় নাই। এই রেজলিউশন গুলো কিন্তু ওয়েস্ট থেকেই আসছিল, বা কোনো ফায়দা হয় না। নাও কেউ হয়তো বলতে পারে যে মানে নিজের অ্যানালিসিস যে আমি যতগুলো বললাম, এগুলোতে কেউ বলতে পারে যে আমেরিকা তো মনে হয় যে একচেটিয়া মানে ওয়ার্ল্ডকেই রান করতেছে তার উদ্দেশ্য মন মতো, এবং তার তার স্ট্র্যাটেজি মনে হচ্ছে সলিড স্ট্র্যাটেজি। তাইলে এখানে আমাদের কথা বলেই লাভ কি যদি এই দিকেই যায়। and ওইখানে ইউনো ডক্টর জিলানি একজন ইসলামিক স্কলার এবং কম্পিউটার সায়েন্টিস্ট as well, and আমি দর্শকের সবাইকে মানে এনকারেজ করি ওনাকে ফলো করার জন্য, ওনার ওয়ার্ক ফলো করার জন্য। উনি জর্ডান থেকে, তো উনি বলতেছিলেন যে আমেরিকা তার যত বুদ্ধিমত্তা এবং তার যত স্ট্র্যাটেজি, টেকনোলজি সব নিয়ে তার প্ল্যান করতেছে, তার একটা স্ট্র্যাটেজি সেটা প্ল্যান করতেছে, আর তার সে অধিকার আছে সেটা করার। বুঝছি, তার 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 প্ল্যান যতই শক্তিশালী হোক না কেন, সলিড হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, যে তারা তাদের প্ল্যান করে। ইনফ্যাক্ট another আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মাকারু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, যে তারা মাকার করে, তারা প্ল্যান, ইনফ্যাক্ট এটা এই মাকার মানে হইতেছে একটা সিক্রেট প্ল্যান। তারা তাদের সিক্রেট প্ল্যান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়াতামকুরুন, যে তারাও প্ল্যান পুরো তোমরাও প্ল্যান করো। তারা, আল্লাহ বলেন যে তারা তাদের সিক্রেট প্ল্যান করে, আর আমি on behalf of you make a plan against them, my secret plan. Do you see? So yes, আমেরিকা তাদের স্টেট ডিপার্টমেন্টে লেখা আছে যে তারা ওয়ার্ল্ডকে এই তিন ভাগে বিভক্ত করতেছে, তারা ওয়ার্ল্ড অর্ডার মেনটেন করবে, রিজিয়ন মেনটেন করবে, দেশগুলা কন্ট্রোল করবে, তাদের স্টেবিলিটি রাখবে তাদের ইন্টারেস্টের ভিত্তিতে, তাদের আইডিওলজিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক যে ফায়দাগুলো পাওয়ার জন্য এইগুলো সব ভিত্তিতে তারা প্ল্যান করতেছে, সিকিউরিটি কাউন্সিল বানাইতে চাইতেছে মিডল ইস্টের মধ্যে। অল দিস ইজ ফাইন, বাট ইট ডাজন্ট মিন যে আল্লাহকে কেউ অ্যানালিসিস দিয়ে বলতে হবে যে এইগুলা হইতেছে। আল্লাহ নোজ। ইনফ্যাক্ট আমি জানি না যে ব্লিংকিনের মাথার মধ্যে কি ঘটতেছে, বা বাইডেনের মাথার মধ্যে কি ঘটতেছে, নেতানিয়াহু কি চিন্তা করতেছে, আমি কিছু জানি না, আল্লাহ জানেন। আর আল্লাহ এই প্ল্যান গুলা জানার পরে হি মেক্স হিজ ওন প্ল্যান। দিস ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহর যে সিক্রেট প্ল্যান এটাই সবচেয়ে উত্তম এবং এটাই মানে প্রতিফলিত হবে। ঘটনা যেটা হইতেছে যে এটা যদি আমি জানি তাইলে এটা আমাকে সান্ত্বনা দেওয়া উচিত, এটাকে আশা দেওয়া উচিত, বিকজ আমি এমন একজনের প্ল্যানের পার্ট হইতেছি, পার্ট অফ দ্য প্ল্যান, যার প্ল্যান প্রতিফলিত হবে শেষ পর্যন্ত। নো ম্যাটার আমার এমন প্ল্যান এটা কত সলিড বা আল্লাহর প্ল্যানই হবে। নাও আমি যদি গিভেন দ্যাট আমি ফিল্ডে থাকবো, আমি মার্কেটে থাকবো, যদি আমি মার্কেটে ছেড়ে দেই তাহলে তো প্ল্যান আসবে আর আমি থাকবো না এখানে। ডু ইউ সি? সো আমি থাকতে হবে মার্কেটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে, সরি মক্কার মধ্যে, মানে একের পর এক রিজেক্ট হইতে হইতে ইউনো there was no other door open. In fact, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের একটা আয়াতের মধ্যে বলেন যে হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুলু ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু, যে এমন একটা সময় এসেছে যে রাসূল মনে করছিলেন যে সবাই উনাকে মানে রিজেক্ট করছে এবং উনার এন্ড অফ টানেল দেয়ার ইজ নো লাইট, যে নাসরুল্লাহ, ওই সময় আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, ইনফ্যাক্ট আল্লাহর সুন্নাহর একটা সুন্নাহ হইতেছে যে যখন মানুষ সব জায়গা থেকে নিরাশ হয়ে যায় তখন আল্লাহ দেখিয়ে দেন যে লোক আই গিভ ভিক্টরি। এন্ড দিস ইজ আই থিঙ্ক এ শিক্ষা আমরা বাশার আল আসাদের প্রথম থেকে দেখতে পারি, হাসিনার প্রথম থেকে দেখতে পারি যে কোনো ক্যালকুলেশন এটা ধরে না যে কিভাবে ঘটলো। উই ক্যান সি ইভেন নাও, যেটা আমরা বুঝতে পারছি না যে কিভাবে
যেভাবে ইসরায়েল যেভাবে বিহেভ করতেছে, আমেরিকা যেভাবে বিহেভ করতেছে, এবং আমাদের রুলার যেভাবে আমাদের সাথে বেইমানি করতেছে, এই বেইমানি এবং তাদের যে ক্লাব, এই ক্লাবের এগেনস্ট গিয়ে আমরা কিভাবে আমরা তাদের সাথে ফাইট করবো, এটা যখন সেন্স মেক করতেছে না, ইসলামিক আকিদা অনুসারে উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ভিক্টরি ইজ নিয়ার, বিকজ সব দরজা বন্ধ হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ। শুধু আমি মার্কেট থাকতে হবে, আর মার্কেট থাকলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান সামনে আসবে, আই গেট টু বি পার্ট অফ দ্যাট প্ল্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, যে এই যে একজন পাওয়ারে আসে, একজন পাওয়ারে যায়, এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত বদলাতে থাকে। সো মাই ফাইনাল সর্ট অফ কনক্লুশন উড বি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সলিউশন দিয়ে দিয়েছেন এখানের মধ্যে, যে আমার কি দরকার। ব্রিটিশরা সাইক্স পিকেটের মধ্যে তারা একটা ওয়ার্ল্ড অর্ডার সাজাইছে। আমেরিকান বলতেছে যে 100 বছর পরে এইটার একটা পরিবর্তন দরকার। So আমেরিকানরা বাইরের 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 ল্যাঙ্গুয়েজ যদি বলতে পারে যে আমাদের এখানে একটা পরিবর্তন দরকার, আমরা নিজেরা কেন নিজেদের কি হওয়া উচিত এটার জন্য আমরা কেন বলবো না, কেন আমাদের সে সবসময় থাকবে না। This is, I mean, this just shows that আমরা নিজেদের যে সেলফ ডিটারমিনেশন প্রতি আমাদের কোনো কনফিডেন্স নাই। ইসলাম এর মধ্যে একটা সিক্রেট পাওয়ার রয়েছে, যে সিক্রেট পাওয়ার একজন মুমিন ছাড়া আর কেউ বুঝতে পারে না, আর এইটার ভয় আমেরিকার মধ্যে রয়েছে। এর জন্য তারা সিরিয়াকে ওয়ার্ল্ড অর্ডার লেভেলে নিয়ে আসছে। ডু ইউ সি? সো ইফ এভরিওয়ান ক্যান টেল আস আমাদের কি হওয়া উচিত, আমরা কেন বলবো না যে আমাদের কি হওয়া উচিত? কেন আমাদের মুসলমান ভাইয়েরা বা ওনারা বলবে যে না ভাই এখন এটা বলার দরকার নাই, গিভ দেম এ ব্রিদিং স্পেস, একটা লং টার্ম প্ল্যান। নো ব্রাদার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। লং টার্ম প্ল্যান বলে তো আর আমেরিকা এই বসে থাকে তাই, ব্রিটিশরা বসে থাকে নাই, তারা তাদের প্ল্যান এক্সিকিউট করছে, তারা ওয়ার্ক করছে। সো উই নিড টু ডু দ্য সেম থিং। এই সময় আমরা অ্যাডভাইস করতে হবে যে ইসলামিকলি আমাদের সিরিয়া, ফিলিস্তিন, আসাম শুড বি ইউনাইটেড। যেভাবে রেবেল গ্রুপগুলো এক হয়ে একটা বড় একটা কার্য সম্পাদন করেছে, এভাবে আমাদের বাকি যা উম্মার মধ্যে মানুষেরা তারা একতার ডাক দিতে হবে, এবং আমাদের সব স্বৈরাচারীদেরকে পতন ঘটিয়ে ওইখানে একটা ইসলামিক ব্যবস্থা নিয়ে আসতে হবে। এবং আমেরিকান যে ওয়ার্ল্ড অর্ডারের স্বপ্ন দেখছে আমেরিকা, বা যেটা বাস্তবায়নের জন্য তারা প্রতিনিয়ত কাজ করছে, এই ওয়ার্ল্ড অর্ডারকে ডিস্টার্ব করতে হবে, এটাকে ভাঙতে হবে, আর এখানে একটা জাস্ট ইসলামিক অর্ডার নিয়ে আসতে হবে। কারণ আমেরিকান অর্ডার ইউক্রেন সৃষ্টি করেছে, আমেরিকান অর্ডার ফিলিস্তিনের জেনোসাইড সৃষ্টি করেছে, আমেরিকান অর্ডারই আরব রেভলিউশনকে এত মেসি করে দিয়েছে, আমেরিকান অর্ডার কোল্ড ওয়ার আমাদেরকে দিয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 1, 2, এগুলো সব আন ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার থেকে আসছে। সো একমাত্র মানুষ যারা রয়েছে যারা বলতে পারবে যে জাস্টিস আমরা দিতে পারবো, এরা হচ্ছে আমরা। দেখবেন যে বিশ্বের মধ্যে কোনো পাওয়ার এখন আর বলে না যে আমরা জাস্টিস, বিকজ কেউ আর বিশ্বাস করে না জাস্টিসের মধ্যে। ইউএন এর মধ্যে বিশ্বাস করে না, আইসিসি, কারোর মুখ রয়ে না যে জাস্টিস শব্দ ইউজ করা। একমাত্র গোষ্ঠী যে বলতে পারে যে আমরা ইনসাফ দিতে পারবো, জাস্টিস দিতে পারবো, এরা হচ্ছে মুসলিম। আর এখানের মধ্যে যদি আমরা মুখ সরিয়ে নেই বা লজ্জা এটা বলি না, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দায়বদ্ধ হতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন, আমাদের একটা ইসলামিক সিস্টেম রয়েছে যেটা জাস্ট, যেটা পরীক্ষিত, এবং আমাদের উম্মাহ আমরা জানি যে এটা একটা পরীক্ষিত উম্মাহ, যেটা এক কাজে লাগলে এটার পিছন ছাড়ে না। সো আমরা যখন একটা অপরচুনিটির মধ্যে আসছি, কেন আমরা আমাদের বয়ানটা তুলে ধরবো না? সো দিস ইজ হোয়াট উই নিড টু ডু, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ইসলামিক সমাধানটা আমাদের সামনে তুলে নিয়ে আসতে হবে, এবং প্রতিনিয়ত আমাদেরকে জাগ্রত রাখতে হবে যেন কুফফারের প্ল্যান মাকার যেটা যেন সাকসেসফুল না হয়, বরঞ্চ আমরা যেন আমরা এই 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 ফিল্ডের মধ্যে থাকে, যখন আল্লাহর সাহায্য যেটা ডেফিনেটিভলি আসবে, তখন এটার প্ল্যান আমরা হয়। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন যে ইসলামিক ব্যবস্থা আবার ফেরত আসবে, এবং এটার শেষ ক্যাপিটাল বা রাজধানী হবে জেরুজালেম। আর যখন এটাতে জেরুজালেম যখন খিলাফতের রাজধানীতে রূপান্তরিত হবে, তখন ইসলামের সম্পূর্ণতা লাভ করবে। সো আমরা জানি যে ফিউচার ইজ ফর আস, ইজ জাস্ট আমরা এখন কিভাবে করতেছি, এটা আমাদের একটা ইমানের পরীক্ষা। জাযাকুমুল্লাহ খাইরান কাসীরা। অ্যাজ অলওয়েজ আপনার সাথে ডিসকাশন অনেক আই ওপেনিং থাকে। আমি আমার পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের সময় এবং আপনার এই প্রচেষ্টার জন্য।
দর্শক, আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা আপনাদের সময় এবং ধৈর্যের জন্য অতি কৃতজ্ঞ। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা সংযুক্ত থাকবেন। আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্নগুলো আপনারা আমাদেরকে সেখানে জানাতে পারেন। আমাদের এই প্রচেষ্টাকে আপনারা আরো এগিয়ে নিয়ে যেতে পারেন আমাদের কন্টেন্টগুলো শেয়ার করার মাধ্যমে। আপনাদের জন্য আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য। সত্য এবং নিষ্ঠার পথে আমরা একসাথে আপোষহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।